হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, রেলওয়ে গ্রুপ ডির যে প্রিভিয়াস ইয়ার আমরা সলভ করাচ্ছি, তো আজকে আমরা নিয়েছি 15/09/2022 থার্ড শিফটের প্রশ্ন। এই শিফটের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি ইজি টু মডারেট বলবো, কখনোই আমি বলতে পারবো না যে এটা হার্ড শিফট। এটা গেল প্রথম কথা। নেক্সট, মডারেট কেন বলছি, কেন ইজি বলবো না, কারণ এই শিফটে যে কিছু প্রশ্ন আছে, ঠিক আছে, কিছু প্রশ্ন আছে যেগুলোকে তুমি যদি ভালো করে খেয়াল করো তুমি দেখবে হট করে পড়লে চট করে যে উত্তর দিতে পারছো তা কিন্তু নয়। অর্থাৎ প্রশ্নগুলোকে একটুখানি মাথা একটু ঘামাতে হবে। এই জন্য আমি এটাকে মডারেট বলছি। খুব বেশি প্র্যাকটিস করলে তুমি ইজিলি বুঝতে পারবে যে প্রশ্নগুলো খুব ইজি, খুব টাফ তো নয়, বাট বলতে পারো যে তোমার থিঙ্কিং প্রসেসকে টেস্ট ডেফিনেটলি করে নেবে। ঠিক আছে, তো আমরা থার্ড শিফটে যাবো। আর যাওয়ার আগে একটা কথা বলি, আমাদের রাখি বন্ধন উৎসব যে উপলক্ষে তোমাদের কিন্তু কালকে হয়ে গেছে, কিন্তু আমরা জানি যে কালকে রাত্রি 12টার পর থেকে আজকে রাত্রি 12টা পর্যন্ত কিন্তু একটা ছাড়ও চলছে। তোমরা 81 এই কুপনটাকে ব্যবহার করলে আমাদের যে টোটাল যত পেড কোর্স আছে সায়েন্স এবং ম্যাথ মিলে, ঠিক আছে, সায়েন্স প্লাস ম্যাথ, এটাতে এই টোটালটাতে তুমি 400 টাকা ছাড় পাবে। ঠিক আছে, খুব বড় ছাড়, 400 টাকা তুমি কী পাবে, তুমি ছাড় পাবে। ঠিক আছে, এইটা হচ্ছে মাথায় রাখবে। দুটো আলাদা কোর্স, সায়েন্সে তোমাকে আলাদা করে 81 কুপন ইউজ করতে হবে এবং ম্যাথে তোমাকে আলাদা করে 81 কুপন ইউজ করতে হবে। সায়েন্সে যখন ইউজ করবে তখন দেখবে সায়েন্স বিক্রম ব্যাচ যেটাতে আছে, মানে যার প্রাইস হচ্ছে 499 টাকা, সেইটাতে তুমি ইউজ করলে এখানে তুমি 200 টাকা আলাদা করে ছাড় পাবে। আবার সেম তুমি যখন ম্যাথে ইউজ করবে এই কুপনটাকে তখন তুমি আলাদা করে 200 টাকা ছাড় পাবে। দেখো, যাতে কেউ দুটো কোর্স একসাথে কিনতে বাধ্য না হয় তাই জন্য দুটো কোর্সকে আলাদা রাখা আছে। যদি কারোর মনে হয় সে শুধু সায়েন্স কিনবে, কিনতে পারে, পরে যদি ম্যাথ কিনবে ভাবে সেটাও সে করতে পারে। আর যদি কারোর মনে হয় একসঙ্গে কিনবে সে সেটা করতে পারে। 400 টাকা তোমরা ছাড় পাবে, তবে হ্যাঁ, পরে এই ছাড়টা এতটা থাকবে না। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো আমরা নেক্সট যে কোশ্চেন্স আছে তাতে চলে যাব। প্রথম যে প্রশ্ন বলেছে সেটা দেখো, বলেছে 1 মিটার ফোকাস দৈর্ঘ্যযুক্ত একটি উত্তল দর্পণে সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলিত রশ্মি কী হবে। 4টে অপশান আছে, আমি অপশানগুলোর যে মার্কিং ছিল সেগুলো তুলে দিয়েছি, যেহেতু সেখানে রাইট না রং সেটা টোটালি দেওয়া থাকে, সেই জন্য আমি রেলওয়ের ডাইরেক্ট তোমাদের কোশ্চেন দিয়েছি, সেই জন্য অপশানগুলোকে তুলে দিয়েছি। ঠিক আছে, তো প্রথম যে উত্তরটা বলছে যে উত্তল পৃষ্ঠে থেকে 1 মিটার দূরত্বে একটি বিন্দুতে অবিস্তৃত হবে। দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা সবাই জানি উত্তল দর্পণ একটা অপসারী দর্পণ, ডাইভার্জিং মিরর। ডাইভার্জিং মিরর বা অপসারী দর্পণের ক্ষেত্রে কখনো অবিস্তৃত তো হতে পারে না, তো ফার্স্ট অপশন আমরা দেখতেই কেটে দেবো। ঠিক আছে, নেক্সট বলছে দর্পণের পিছনে 0.5 মিটার দূরত্বে একটি বিন্দু থেকে অপসৃত হতে পারে। পরেরগুলো দেখো সব দুটো অপসৃত আছে, এটা অবিস্তৃত আছে, যেগুলো অবিস্তৃত আছে ফার্স্ট আমরা কেটে দেবো। এটা হচ্ছে ক্লু, নিজেরা ট্রাই করো একবার, তারপর আমার সলিউশন দেখো। চলো, এই হচ্ছে তোমাদের অ্যান্সার বলছে থার্ড ওয়ান ইজ কারেক্ট। দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, অ্যাকচুয়ালি এই যে ব্যাপারটা বলবো এটা ডেফিনেটলি উত্তল দর্পণ ছাড়াও অবতল দর্পণও দেখা যায়, বাট অন্যভাবে দেখা যায়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের উত্তল দর্পণে এই হচ্ছে আমাদের কি, ধরো এইটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, একটা আলোক রশ্মি এখানে এসে পড়ছে, ধরো দিস ইজ দ্য আলোক রশ্মি, এবং এই আলোক রশ্মি এখানে এসে পড়ছে। ঠিক আছে, এবং এটা, আচ্ছা 1 মিনিট তোমাদের জন্য একটু, ইয়েস, হ্যাঁ, তো এবার এটা কী হচ্ছে, আলোক রশ্মিটা ধরো এখানে এসে পড়লো, এই যে এই হচ্ছে পড়েছে। এবার দেখো, যেহেতু এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আছে, এখানে বলেছে না যে সমান্তরালে আছে, সমান্তরাল শব্দের কথা হচ্ছে এই যে প্রধান অক্ষ আছে তার সঙ্গে সমান্তরালে আছে। ঠিক আছে, তখন কী হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে এই আলোক রশ্মি কিন্তু অপসৃত হবে। কী হবে, আলোক রশ্মি কিন্তু ডেফিনেটলি অপসৃত হবে। ঠিক আছে, অপসৃত হবে, অর্থাৎ অপসৃত শব্দের অর্থ কি, দূরে চলে যাবে, একে অপরের থেকে দূরে যাবে। এই দর্পণ কিন্তু এই আলোক রশ্মিগুলোকে একটা বিন্দুতে মিট করায় না, বরঞ্চ এদেরকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। এই জন্য এটা অবতল দর্পণ। দেখো, এই উত্তল দর্পণ, কারণ এর যে ফেস আছে সেটা হচ্ছে উত্তল, অর্থাৎ উঁচু হয়ে আছে। ঠিক আছে, কিন্তু এই যে তোমাদের রেখাটা আছে, এই যে যেটা অপসৃত হচ্ছে, এই রেখাটাকে যদি আমরা পেছন দিকে বাড়িয়ে দিই তাহলে আমাদেরকে মনে হবে যে এটা যেন এরকম কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে। আমি একটু বাঁকিয়ে ফেলেছি যেহেতু আমি হাতে আঁকছি তাই। ঠিক আছে, এটাকে জাস্ট আমি দেখছি এটাকে, না ঠিক আছে, তোমরা ধরে নাও যে এই রেখাটা এরকম জায়গা থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, এই রশ্মিটাকে এরকম জায়গা থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। আর এই যে পয়েন্ট, এই পয়েন্টটা কিন্তু ফোকাসই হয়। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যখন কোনো সমান্তরাল আলোক রশ্মি, কার সাথে সমান্তরাল, প্রধান অক্ষের সাথে সমান্তরাল, সেটা উত্তল লেন্সের ওপর, মানে উত্তল দর্পণের উপর পড়ে, তখন সেটা অপসারিত হয় এবং দেখে মনে হয় যেন এফ দিয়েই অপসারিত হচ্ছে। দেখে কি মনে হয় যেন এফ দিয়ে অপসারিত হচ্ছে। অর্থাৎ এই যে অপশানটা, এই অপশানটা কারেক্ট কেন, কারণ এখানে বলেছে যে 1 মিটার দূরত্বেই ফোকাস দৈর্ঘ্য আছে।
অর্থাৎ এই দর্পণটার যে ফোকাস সেটা 1 মিটার দূরত্বেই অবস্থান করছে। এই দর্পণটার যে ফোকাস সেটা 1 মিটার দূরত্বেই অবস্থান করছে। আর যদি কোনো আলোকরশ্মি উত্তল দর্পণের ওপরে সমান্তরালে পতিত হয় তাহলে সেটা ফোকাস দিয়েই অবস্থিত হচ্ছে বলে মনে হবে। তার মানে 1 মিটার দূরত্বেই যে বিন্দু আছে তা থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হবে, কারণ সেই 1 মিটার দূরত্বের বিন্দুটাই তো ফোকাস রে বাবা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। সো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে? 3 নম্বরটা কারেক্ট হবে। ঠিক আছে, অবিস্তৃত তো হবে না, অর্থাৎ অবিস্তৃত কাকে বলা হয়? যখন তারা একটা বিন্দুতে মিলিত হচ্ছে তাকে বলা হয় অবিস্তৃত। এখানে অবিস্তৃত তো হবে না, কারণ একটা বিন্দুতে মিলিত হওয়ার কোনো পয়েন্টই নেই। নেক্সট হচ্ছে এখানে অবিস্তৃত আছে, সো কেটে দাও। এই দুটো অপস্থিত আছে, আমাদের 3 নম্বরটা কারেক্ট। 2 নম্বরটা কারেক্ট কেন হলো না? কারণ এখানে বলেছে 0.5 মিটার, অর্থাৎ 1 মিটার ফোকাস দৈর্ঘ্য আছে, তার হাফ থেকে বলেছে এখানে কী হবে দেখা যাবে, বাট তা নয়। বেসিক্যালি এর ওপর পড়লে এ বেরিয়ে যাবে, কিন্তু তুমি যদি এখানে চোখ রাখো তোমার মনে হবে যেন এই বিন্দু দিয়ে ওই রেখাটা আসছে, যে রশ্মিটা অবস্থিত হচ্ছে সেটা যেন এই বিন্দু দিয়ে আসছে, এবং সেটা 1 মিটার দূরত্বে থাকা এফ বিন্দু দিয়েই আসবে, কারণ এখানে তাই বলেছে। আগের দিন তোমাদের আমি একটা অ্যানালাইটিক্যাল ভিডিও দিয়েছিলাম। সেই অ্যানালাইটিক্যাল ভিডিওতে আমি বলেছিলাম যে পার্ট থেকে অ্যানালাইটিক্যাল প্রশ্ন পড়েছে আর যে পার্ট থেকে নিউমেরিক্যালস পড়েছে ফিজিক্সের ক্ষেত্রে, আমি সেগুলো আলাদা করে দিয়েছিলাম। ঠিক আছে, তোমরা খেয়াল করে দেখো, কিছুক্ষণ আগে তুমি একটা প্রশ্ন পেলে, সেটা কিন্তু অ্যানালাইটিক্যাল প্রশ্ন ছিল। কোথা থেকে এসছে? লাইট থেকে এসছে। আমি তোমাদের বলেওছিলাম যে ম্যাগনেট, ইলেকট্রিসিটি আর লাইট, এর মধ্যে ম্যাগনেট আর লাইট থেকে বেশিরভাগ তোমরা দেখবে অ্যানালাইটিক্যাল প্রশ্ন এসছে। ঠিক আছে, আর ইলেকট্রিসিটি থেকে বেশিরভাগ তোমরা দেখবে, ইলেকট্রিসিটি আর লাইট থেকে দেখবে বেশিরভাগ নিউমেরিক্যালসের প্রশ্ন এসছে। ঠিক আছে, তো এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে প্রশ্ন কি দিয়েছে? লালারসের অ্যামাইলেজ ড্যাশের পরিপাকে সাহায্য করে। মনে করে দেখো, আগের দিন আমি তোমাদের যে অ্যানালাইসিস করিয়েছি, ঠিক আছে, টোটাল এআই অ্যানালাইসিস যেটা করিয়েছি, তাতে খেয়াল করে দেখবে আমি কিন্তু বলেছি যে পাচনতন্ত্র থেকে প্রশ্ন এসছে পাচনতন্ত্র, রেচনতন্ত্র এবং শ্বাসতন্ত্র, তার মধ্যে পাচন আর রেচন থেকে বেশি প্রশ্ন এসছে। ঠিক আছে, তো এখানে বলছে যে লালারসের অ্যামাইলেজ ড্যাশের পরিপাকে সাহায্য করে। অ্যামাইলেজ কিসের পরিপাকে সাহায্য করে? চলো অ্যান্সার দাও। দেখো কারেক্ট অ্যান্সার বলছে তোমাদের শ্বেতসার। ঠিক আছে, দেখো খেয়াল করবে, লালারসে যে তোমাদের উৎসেচক থাকে অ্যামাইলেজ, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্যালাইভারি অ্যামাইলেজ। কি বলা হয়? স্যালাইভারি অ্যামাইলেজ। স্যালাইভারি শব্দের অর্থ হচ্ছে লালা রসাত্মক, মানে লালা রস থেকে উৎপাদিত। লালা রসাত্মক মানে লালা রস থেকে উৎপাদিত। স্যালাইভারি শব্দের অর্থই হচ্ছে, স্যালাইভা শব্দের অর্থ হচ্ছে লালা রস। ঠিক আছে, সেখান থেকে স্যালাইভারি শব্দটা আসে। ঠিক আছে, তো অ্যামাইলেজ বেসিক্যালি কী করে? শ্বেতসারকে সরল শর্করায় কনভার্ট করে, সিম্পল সুগারে কনভার্ট করে। ঠিক আছে, সরল শর্করাতে কী করে? কনভার্ট করে। ঠিক আছে, প্রোটিন দুটোভাবে হজম হয়, এক তো আমাদের পাকস্থলিতে হজম হয়। ঠিক আছে, প্রোটিন এক তো পাকস্থলিতে হজম হয় এবং সেখানে পেপসিন উৎসেচক খরিত হয়। পাকস্থলী থেকে কী উৎসেচক খরিত হয়? পেপসিন। আর দুই হচ্ছে ক্ষুদ্রান্তে হজম হয় আমাদের প্রোটিন। ঠিক আছে, ক্ষুদ্রান্তে আমাদের অগ্নাশয় রস থেকে, ক্ষুদ্রান্তে যে অগ্নাশয় রস বের হয়, অগ্নাশয় রস, তাতে থাকে ট্রিপসিন। ঠিক আছে, এই ট্রিপসিনও কিন্তু প্রোটিন হজম করে। ঠিক আছে, আর ফ্যাটও ক্ষুদ্রান্তেই হজম হয় এবং সেক্ষেত্রে আমাদের অগ্নাশয় রস কাজ করে। ক্ষুদ্রান্তে যেটা আমাদের লিপিড হজমকারী যেটা উৎসেচক, সেটা হচ্ছে লাইপেজ। জাস্ট এ মিনিট, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের লাইপেজ কাজ করে। ওকে, ঠিক আছে, লাইপেজ কাজ করে। মনে রাখবে, মুখে সাধারণত শর্করাই হজম হয়, মুখে শর্করা ছাড়া অন্য প্রোটিন বা ফ্যাট হজম হতে চায় না। ঠিক আছে, অবশ্যই তারা দাঁতের সাহায্যে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যায়, কিন্তু মেনলি যেটা হজম হয় সেটা হচ্ছে শ্বেতসারই হজম হয়। ঠিক আছে, তো অ্যান্সার তোমাদের কী হবে এখানে? শ্বেতসার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ক্ষুদ্রান্তে কিন্তু ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন তিনটেই কিন্তু হজম হতে পারে। পাকস্থলীতে মেনলি প্রোটিন হজম হয়। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, এটা কোথায় পাবে? এটা তোমরা যে লাইফ প্রসেস অর্থাৎ জীবনের বিভিন্ন প্রক্রিয়া যেটা এনসিইআরটিতে আছে সেখানে পেয়ে যাবে। এটা খুব একটা টাফ কিছু নয়। বায়োলজির বেশিরভাগ কোশ্চেন তুমি এনসিইআরটি থেকে পেয়ে যাবে, অসুবিধা নেই। ফিজিক্স আর কেমিস্ট্রিতে সমস্যাটা করে। ঠিক আছে, বায়োলজি অনেক প্রশ্ন যদিও আসেনি, অনেক প্রশ্ন বাইরে থেকে এসছে, সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু বেশিরভাগ কোশ্চেন তুমি এনসিইআরটি যে পুরনো যে ত্রিপুরা বোর্ডের বই তার থেকে পেয়ে যাবে। নেক্সট পরের প্রশ্ন বলেছে 60 কিলোজুল তাপ একটি হিটার থেকে 1 মিনিট 20 সেকেন্ডে উৎপন্ন হয়, তাহলে সেটির ক্ষমতা কী হবে? ঠিক আছে, দেখো এটা কিন্তু তোমাদের হিটিং এফেক্ট অফ কারেন্টের থেকে প্রশ্ন দিয়েছে। আমি বলেছি ইলেকট্রিসিটি থেকে কিন্তু নিউমেরিক্যালস বেশি এসছে, ইলেকট্রিসিটি এবং লাইট থেকে মেনলি। ওকে, চলো অ্যান্সার দাও। নিজেরা করো, খাতা পেন নিয়ে বসো এবং অ্যান্সার করতে শুরু করো। ইলেকট্রিক এনার্জি সমান কি? পাওয়ার ইন্টু টাইম। সেখান থেকে এটা বেরিয়ে যাবে। তবে মাথা রাখতে হবে, ইলেকট্রিক এনার্জির ক্ষেত্রে আমরা টাইমটাকে কিসে কনভার্ট করি? আওয়ারে আমরা কনভার্ট করি।
দেখো এখন অ্যান্সার এখানে কী হবে, আমরা জানি যে আরেকবার বলে দিচ্ছি, সে পাওয়ার ইকুয়াল টু আমরা কী জানি, পাওয়ার ইকুয়াল টু আমরা জানি যে ইলেকট্রিক এনার্জি বাই টাইম, বা এটাকে উল্টেও লিখতে পারো, পাওয়ার ইকুয়াল টু কী হয়, ইলেকট্রিক এনার্জি বাই টাইম। ঠিক আছে, এটাও তুমি মনে রাখতে পারো বা উল্টোটা মনে রাখতে পারো, ইলেকট্রিক এনার্জি সমান কী হয়, পাওয়ার ইন্টু টাইম। এটাই আমি প্রথমে বলেছিলাম, এখান থেকে এটা বেরোয় বেসিক্যালি, যেহেতু পাওয়ার জিজ্ঞেস করেছে সে ডাইরেক্ট আমরা এটা লিখতে পারি। তো পাওয়ার ইকুয়াল টু আমাদের কী হয়, দেখো এখানে বলেছে যে 60 কিলো জুল তাপ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, 60 কিলো জুল তাপ উৎপন্ন হচ্ছে। মনে রাখবে আমরা যখন ওয়াট লিখি, ওয়াট শব্দের অর্থ হচ্ছে জুল পার সেকেন্ড। ওয়াট বেসিক্যালি কী হয়, জুল পার সেকেন্ড। এই যে জুল, এই জুল হচ্ছে ইলেকট্রিক এনার্জি। ঠিক আছে, আর সেকেন্ড হচ্ছে তোমাদের কি, টাইম। সেকেন্ড হচ্ছে তোমাদের কি, টাইম। এই জন্যই আমরা বলি পাওয়ার ইকুয়াল টু কী হয়, ইলেকট্রিক এনার্জি বাই টাইম। ঠিক আছে, আচ্ছা আমি যেটা প্রথমে বলেছিলাম ওটা সরি, ওটা তোমাদের অ্যাকচুয়ালি হ্যাঁ করতে হয়, বাট সেটা কিলোওয়াট আওয়ার বার করার সময় করতে হয়। বাট আমাদের এখানে সেটা মানে এই যে টাইম আছে, টাইমটাকে আমাদের ঘন্টাতে কনভার্ট করার দরকার নেই, টাইমটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করবো। দেখো জুলটাকে আমরা মানে কিলো জুলটাকে এখানে কী কী করতে হয়, যাবো কিলো জুলটাকে আমরা জুলে কনভার্ট করবো এক, আর যে টাইম দেওয়া আছে সেটাকে আমরা কিসে কনভার্ট করবো, সেকেন্ডে কনভার্ট করবো, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে এখানে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে আমাদের আছে কত, 60 কিলো জুল। যেমন কেজি থেকে গ্রামে নিয়ে গেলে আমরা কি করি, 1000 দিয়ে আমরা গুণ করে দিই, সেরকম 60 থেকে আমরা, অর্থাৎ কিলো জুল আছে না, তার থেকে জুলে কনভার্ট করার জন্য কী করবো, একে 1000 দিয়ে জাস্ট গুণ করে দেবো। ঠিক আছে, এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট হচ্ছে এখানে টাইমকে আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হবে। দেখো 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড আর 20 সেকেন্ড, টোটাল তাহলে কত হচ্ছে এখানে, 80 সেকেন্ড হচ্ছে। ঠিক আছে, এখানে যদি করো দেখতে পাচ্ছি এটা আমার এটা কেটে বেরিয়ে যাচ্ছে, এটাতে কাটছে, তো এটা তোমাদের হচ্ছে 4 দিয়ে ডাইরেক্ট কাটা যায়। তো চলো যখন কাটি তখন করে দিই, তো এটা হচ্ছে তোমাদের 3, এটা হচ্ছে তোমাদের 4 দিয়ে এটাকে কাটলে কী হচ্ছে 250, সো কী আসছে 750 ওয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ভালো প্রশ্ন, আমি ওই জন্যই বললাম এই প্রশ্নের এই যে শিফটটা আছে, এই শিফটটাতে কী হয়েছে, ব্যাপারটা হচ্ছে সঙ্গে সঙ্গে করতে পারবে, উইদিন সেকেন্ডে করতে পারবে, এরকমই প্রশ্ন আছে, কিন্তু যার প্র্যাকটিস নেই তার একটু সময় লেগে যাবে, সে একটু বসে ভাববে যে ব্যাপারটা কী ঘটবে। এইটা যখনই তুমি ভাববে তখনই তোমার সময় খাবে। এই প্রশ্নগুলো হচ্ছে সেই টাইপের প্রশ্ন, মানে এখানে দেখো কিছুই নয়, ফর্মুলা সেই একটাই অ্যাপ্লাই হচ্ছে, পাওয়ার ইকুয়াল টু ইলেকট্রিক এনার্জি বাই টাইম, মানে অর্থাৎ ওয়াট ইকুয়াল টু জুল পার সেকেন্ড। ঠিক আছে, এই ফর্মুলাটা কোথা থেকে আসে, এখান থেকেই তো আসে বেসিক্যালি না, কিন্তু কিলো জুলকে যে জুলে কনভার্ট করতে হবে আর টাইমটাকে যে সেকেন্ডে কনভার্ট করতে হবে, এটা তোমার উইদিন সেকেন্ডে তোমার মাথা চলে আসবে। এই দুটো রোড ম্যাপ উইদিন সেকেন্ডে তোমার মাথায় আসতে হবে, তবেই তুমি এই কোশ্চেনটাকে দ্রুত সলভ করতে পারবে। বোঝাতে পারলাম আমি? চলো নেক্সট পরেরটাতে কী বলেছে দেখো, উদ্ভিদ কোষের মধ্যে বর্জ্য পদার্থ কোথায় সংরক্ষিত থাকে। দেখো এই উদ্ভিদ কোষের মধ্যে যদি কোনো আনওয়ান্টেড জিনিস ঢুকে পড়ে, তাহলে সেক্ষেত্রে মানে যে কোনো বর্জ্য পদার্থ যদি তৈরি হয়, সেক্ষেত্রে আমরা কী করি, সেক্ষেত্রে সেটাকে আমরা গলগি বডিতে কিন্তু সঞ্চিত রাখি। ঠিক আছে, উদ্ভিদ কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, কোষ গহ্বরে সঞ্চিত থাকে, নট গলগি বডি, কোষ গহ্বরে সঞ্চিত রাখি। ঠিক আছে, অর্থাৎ ভ্যাকুয়ালে আমরা সঞ্চিত থাকি। তো কারেক্ট অ্যান্সার এটাই হবে। এই দেখো এখানে কারেক্ট অ্যান্সার দিয়েও দিয়েছে, কোষ গহ্বর মানে ভ্যাকুয়াল। ঠিক আছে, ভ্যাকুয়াল। চলো নেক্সট পরের প্রশ্ন। এখানে দুটো কথা একটু অ্যাড করব, সেই জন্য আমি স্লাইডটা বন্ধ করলাম না। সেটা হচ্ছে মনে রাখবে উদ্ভিদ কোষে কিন্তু লাইসোজোম থাকে না। উদ্ভিদ কোষে লাইসোজোমের জায়গায়, লাইসোজোমের কাজ যেটা অ্যানিম্যালে লাইসোজোম করে সেটা ভ্যাকুয়ালি করে বেসিক্যালি। লাইসোজোম কী করে, মেনলি এটা হচ্ছে উৎসেচক ভর্তি থলে থাকে, এবং কোনো আনওয়ান্টেড জিনিস এর মধ্যে ঢুকলে বা কোনো জটিল জিনিস এর মধ্যে ঢুকলে তাকে কী করে, উৎসেচক ক্ষরণ করে কী করে, তাকে গলিয়ে দেয়, এবং তার ফলে লাইসোজোম নিজেরও ক্ষতি হয়, গলিয়ে দেয়। এই জন্য লাইসোজোমকে আমরা অ্যানিম্যালে কী বলি, আত্মঘাতী থলি বলি। ঠিক আছে, কী বলি আমরা, আত্মঘাতী থলি। এটা হয় অ্যানিম্যাল কোষে। ঠিক আছে, অ্যানিম্যাল কোষে, অ্যানিম্যাল সেল। ঠিক আছে, কিন্তু আমরা যখন উদ্ভিদ কোষে আসছি তখন ভ্যাকুয়াল কিন্তু 3টে জিনিস করে। এক হচ্ছে এক্সট্রা জল সঞ্চিত রাখতে পারে। ঠিক আছে, নেক্সট যেটা দেখলে তুমি, অর্থাৎ বর্জ্য পদার্থ সঞ্চিত রাখতে পারে। আর কি সঞ্চিত রাখতে পারে, সেটা হচ্ছে পুষ্টি দ্রব্য সঞ্চিত রাখতে পারে। এই 3টে জিনিসও সঞ্চয় করে রাখতে পারে। ঠিক আছে, এছাড়াও আরেকটা ফোর্থ কাজও করে, সেটা হচ্ছে যে এই উৎসেচক ক্ষরণ করতে পারে।
এবং ডাইজেশনে হেল্প করতে পারে। এই যেমন যে কাজটা লাইসোজোম করে সেম কাজটা কিন্তু ভ্যাকুওল করতে পারে, কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। নেক্সট হচ্ছে মনে রাখবে মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষে থাকে, গলগি বডিও উদ্ভিদ কোষে থাকে কিন্তু অত্যন্ত ছোট ছোট হয়, অত্যন্ত ছোট হয়। আর একে প্লান্ট গলগি বডিকে বলা হয় ডিকটিওজোম। কি বলা হয়? ডিকটিওজোম। এটা একটু মনে রাখবে, ভেরি ইম্পর্ট্যান্ট। প্লান্ট গলগি বডিকে কী বলা হয়? ডিকটিওজোম বলা হয়। ডিকটিওজোম যখন আমরা উল্লেখ করি তখন এনিম্যাল গলগি বডিকে বলা হয় না, এনিম্যাল গলগি বডিকে গলগি বডিই বলা হয়। প্লান্ট গলগি বডিকে কী বলা হয়? ডিকটিওজোম। এই এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। চলো নেক্সট পরেরটাতে। নেক্সট প্রশ্ন হচ্ছে জৈব অবিয়োজ্য বলতে কী বোঝানো হয়? দেখো, জৈব অবিয়োজ্য শব্দের অর্থ হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। এর যে অ্যাকচুয়াল টার্ম হয় বায়োডিগ্রেডেবল নয়, ঠিক আছে? বায়োডিগ্রেডেবল নয় কোনটা, ঠিক আছে? তো বায়োডিগ্রেডেবল নয় কোনটা? আমরা জানি এমন পদার্থ যেটা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস ভাঙতে পারে না। ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস কী করতে পারে না? ভাঙতে পারে না। সেই ধরনের যে পদার্থ তাদেরকে আমরা বলি নন ডিগ্রেডেবল। যেমন প্লাস্টিক, ঠিক আছে? যেমন শোলা, ঠিক আছে? শোলাও কিন্তু তোমরা দেখবে যে এখানে সেখানে ফেলতে বারণ করে, কারণ শোলা বেসিক্যালি প্লাস্টিকেরই একটা অন্য রূপান্তর হয়ে শোলা আসে এবং শোলাও কিন্তু নন বায়োডিগ্রেডেবল হয়, ঠিক আছে? তো কী বলেছে? রাসায়নিক প্রক্রিয়া দ্বারা ভঙ্গুর হয় না যে পদার্থ, এটা নয়, জৈব বলেছে, মানে বায়ো বলেছে, রাসায়নিক প্রক্রিয়া কাজ করে না এখানে। জৈবিক প্রক্রিয়া দ্বারা ভঙ্গুর হয় না যে পদার্থ। নেক্সট জৈব রাসায়নিক প্রক্রিয়া দ্বারা ভঙ্গুর হয় না যে পদার্থ। নেক্সট জৈব প্রক্রিয়া দ্বারা ভঙ্গুর হয় যে পদার্থ, ঠিক আছে? তো তোমরা বলো, এই দুটো তো তোমরা কেটেই দিলে, এবার বলো এই দুটোর মধ্যে কোনটা হবে? এখানে বলেছে জৈব প্রক্রিয়া দ্বারা ভঙ্গুর হয় না যে পদার্থ। খুব গুড কোশ্চেন্স করেছে, আমি জন্য বলেছিলাম এই শিফটের কোশ্চেন্সগুলো তোমাকে একটু ভাবাবে, ব্যাস আর কিচ্ছু না, ইজি কোশ্চেন্স, বাট তোমাকে ভাবাবে। যেমন এই দুটো তুমি তো বুঝতেই পারছো যে ভঙ্গুর হয় না, এটা তো হবেই, কারণ ভঙ্গুর হয়ে যাওয়াকেই বিয়োজন বলি আমরা। তো বলো এখানে এই দুটোর মধ্যে কোনটা হবে? এখানেও তোমাদের বলেছে ভঙ্গুর হয় না যে পদার্থ, এখানেও বলেছে দেখো ভঙ্গুর হয় না যে পদার্থ। অ্যান্সার দাও নিজেরা, ইম্পর্ট্যান্ট। ছোট্ট একটা হিন্টস একটু আগে আমি দিয়েছি, আমি বলেছি যে এই যে পদার্থগুলো আছে এরা বেসিক্যালি কী হয় না, এরা বেসিক্যালি রাসায়নিক বিক্রিয়া নয়, জৈবিক প্রক্রিয়া দ্বারা ভঙ্গুর হয় না। তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এইটা হবে, এটা আমাদের হবে না, ঠিক আছে? তো জৈব প্রক্রিয়া দ্বারা ভঙ্গুর হয় না যে পদার্থ। চল নেক্সট পরেরটাতে। নেক্সট প্রশ্ন বলেছে দীর্ঘ সলিনয়েড বহনকারী তড়িৎ প্রবাহ দ্বারা উৎপাদিত চুম্বক ক্ষেত্র হলো। সলিনয়েডের মধ্যে যে চুম্বক ক্ষেত্র থাকে তার উপর বেস করে এবং তার বাইরে যে চুম্বক ক্ষেত্র থাকে তার উপর বেস করে তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে। ম্যাগনেট থেকে বেশিরভাগ অ্যানালাইটিক্যাল প্রশ্ন এসছে, যেমন এটা আমি আগের দিনও তোমাদের বলেছিলাম। চলো অ্যান্সার দাও। ওকে, কারেক্ট অ্যান্সার তোমাদের বলছে সলিনয়েডের ভিতরে সুষম। আমি একটা সলিনয়েডের ছবি নিয়ে নিচ্ছি, তাহলে বেটার তোমাদের বোঝাতে পারবো। দেখো, এই হচ্ছে আমাদের সলিনয়েড। সলিনয়েড কি? যদি তুমি একটা লম্বা লার্জ কয়েল তৈরি করো এইভাবে ঘুরিয়ে 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 কপার ওয়্যারকে, তাহলে সেটা হয়ে যাবে সলিনয়েড। মনে রাখবে এর ওপরে এরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে এটাকে খোলা অবস্থায় করা হয়েছে। বেসিক্যালি এর ওপরে কী হয়, যে রবারের আবরণী থাকে পিভিসি, সেই আবরণীটা দেওয়া থাকে, অর্থাৎ ইনসুলেটেড কপার ওয়্যার হয় এটা, ঠিক আছে? মনে রাখবে এর মধ্যে তুমি যদি দেখো, তুমি খেয়াল করবে এর মধ্যে যখন চুম্বক ক্ষেত্রগুলো যাবে তখন এইভাবে যায়, অর্থাৎ একটা স্ট্রেট লাইনে যায়। কেমনভাবে যায়? এটা স্ট্রেট লাইনে যাবে, এইভাবে যাবে, ঠিক আছে? এইভাবে যাবে। যদি আর একটা আঁকি তাহলে সেটাও স্ট্রেট লাইনে তোমাদের যাবে, এই, ঠিক আছে? এই সরি লাস্টেরটা, এই স্ট্রেট লাইনে যাবে, মানে আমার একটু বেঁকে গেছে হয়তো, কারণ আমি খণ্ড খণ্ড করে আঁকছি, বাট এরকম স্ট্রেট লাইনে যাবে। এই স্ট্রেট লাইন কী প্রমাণ করে জানো? স্ট্রেট লাইন প্রমাণ করে যে এর ভেতরে, পয়েন্ট টু বি নোটেড, এর ভেতরে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সেটা ইউনিফর্ম, অর্থাৎ সব জায়গায় সমান ক্ষমতা প্রদর্শন করবে, ঠিক আছে? কিন্তু আমরা যদি বাইরের দিকে আসি, তাহলে আমরা দেখব ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এরকম ঘুরে যাচ্ছে, অর্থাৎ বার ম্যাগনেটে যেরকম হয় সেম টু সেম হচ্ছে, দণ্ডচুম্বকে যেরকম হয় সেম টু সেম হচ্ছে, এরকমভাবে ঘুরে যাবে। তুমি এখানে চাইলে অজস্র বার করতে পারো, আমি তোমাদের 2 বা 4টে এঁকে জাস্ট দেখাচ্ছি, এইভাবে হবে, ঠিক আছে? এইভাবে ঘুরে যাবে। এবং আমরা যদি ডাইরেকশান দেখি, জাস্ট এ মিনিট,
আমরা যদি ডাইরেকশান দেখি তাহলে আমরা এটাকে আমরা নর্থ বলতে পারি, ঠিক আছে। আর আমরা জানি যে দণ্ডচুম্বকের ক্ষেত্রে সেম টু সেম যা হয় এখানেও এক্স্যাক্টলি তাই হয়, অর্থাৎ দণ্ডচুম্বকে যেমন নর্থ থেকে সাউথের দিকে যায়, ঠিক আছে, এখানেও রেখাগুলো নর্থ থেকে সাউথের দিকে যাবে। তো দিস ইজ সাউথ, এবং রেখাগুলো দেখো সাউথের দিকে যাচ্ছে, নর্থ থেকে সাউথের দিকে, ঠিক আছে। এটাও কি নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে। দেখো এইখানেও কি হচ্ছে আমাদের, সরি উল্টো দিকে হয়ে গেছে ঠিকটা, এই নর্থ দিয়ে বেরোচ্ছে এবং সাউথ দিয়ে ঢুকছে, ঠিক আছে, তাই হয়। এবং ভেতরে গেলে কী হয়, স্ট্রেট হয়। আমরা যখন দণ্ডচুম্বক পড়েছি তখন আমরা জানি দণ্ডচুম্বকের ক্ষেত্রে কিন্তু এইটা দেখা যায়, ঠিক আছে। দণ্ডচুম্বকের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় যে এটা যদি আমাদের নর্থ সাইড হয়, এটা যদি সাউথ হয়, তাহলে আমরা দেখি চুম্বকক্ষেত্রের রেখাগুলো এইভাবে ঘুরছে আর ঢুকছে, এইভাবে ঘুরছে আর ঢুকছে, এবং ভেতরে কী হয়, এরা স্ট্রেট লাইন তৈরি করে, ভেতরে কী হয়, এটা স্ট্রেট লাইন তৈরি করে। ঠিক সেম টু সেম তুমি সলিনয়েডেও একই অবস্থা দেখতে পাবে, ঠিক আছে। এবং এই যে স্ট্রেট লাইন প্রমাণ করে যে সলিনয়েডের ভেতরে কিন্তু চুম্বকক্ষেত্র সুষম, সুষম মানে হচ্ছে ইউনিফর্ম, এটাকে রেল ইউনিফর্ম বলেও দিতে পারতো, ঠিক আছে। সুষম মানে কি, ইউনিফর্ম। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো নেক্সট পরেরটাতে কি বলছে দেখো, বলছে 3 ভোল্টের ব্যাটারির সাথে শ্রেণীতে যুক্ত দুটি বৈদ্যুতিক বাল্ব আছে, প্রতিটির রোধের যে তোমাদের ফিগার দেওয়া রয়েছে সেটা হচ্ছে বলেছে 5 ওহম, তাহলে বলেছে তড়িৎ শক্তি কতটা ব্যবহৃত হবে, ঠিক আছে। তো আমরা জানি যে এখানে তড়িৎ শক্তি জিজ্ঞেস করেছে, অথচ আমাকে প্রশ্নে দেখো এখানে একটাও কিন্তু দেয়নি, কিন্তু শক্তির যে একক সেটা কিন্তু এখানে দেয়নি, এখানে পাওয়ারের একক দিয়ে দিয়েছে। আমি ইচ্ছা করে তোমাদের এখানে অপশানটা তুলিনি। পাওয়ারের যে একক সেটা হচ্ছে আমরা জানি ওয়াট হয়, ঠিক আছে। আর শক্তির যে একক, ঠিক আছে, ইলেকট্রিক এনার্জি, তার যে একক হয় সেটা হয় কিলো ওয়াট আওয়ার, ঠিক আছে, কিলো ওয়াট আওয়ার। অনেক সময় ওয়াট আওয়ারও হয়, এমন না যে কিলো ওয়াট আওয়ারই হতে হবে, ওয়াট আওয়ারও হয়, ঠিক আছে। ওয়াট আওয়ার মানে কি ওয়াট ইন্টু আওয়ার, ঠিক আছে, ওয়াট আওয়ার মানে কি ওয়াট ইন্টু আওয়ার। তো এটাও আমাদের হয়, কিন্তু ঘটনা হচ্ছে এখানে কিন্তু সেটা দেয়নি, দুটোর মধ্যে যে কোনো একটা এখানে দেয়নি। এখানে তোমাদের কী দিয়েছে, ওয়াট দিয়েছে, তার মানে বেসিক্যালি আমাদের শক্তি বারই করতে বলছে না, পাওয়ারকে বার করতে বলছে, ক্ষমতার একক দিয়ে দিয়েছে। এখানে তড়িৎ ক্ষমতা জিজ্ঞেস করেছে, কিন্তু মানে দিয়েছে একক, কিন্তু জিজ্ঞেস করেছে শক্তি, হুইচ ইজ রং। এবার দেখো আমাদের এখানে অ্যান্সার কী হবে, দেখো ক্ষমতার যে একক আমরা জানি, এখানে তোমাদের ভোল্টের সঙ্গে যে হয় যেটা, সেটা হচ্ছে পাওয়ার ইকুয়াল টু, তোমরা চাইলে ডাইরেক্টও করতে পারো, কোনো প্রবলেম নেই। আর যাদের মনে নেই, ধরো কারোর মনে নেই, এটা হতেই পারে, অনেকের মনে থাকে না, তখন তারা কি করবে, তারা অন্যভাবেও করতে পারে প্রসেসটাকে, কিন্তু আমি ডাইরেক্ট ফর্মুলা এখানে তোমাদের বলে দিচ্ছি। পাওয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই তোমাদের হয় হচ্ছে আর, এইটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। তো ভি স্কোয়ার মানে কত, 3 ইন্টু 3, আর আর কত তোমাদের 5, ঠিক আছে, আর কত তোমাদের 5। এখান থেকে আমাদের কি আসছে, 3 3 9 বাই তোমাদের 5। কিন্তু একটা জিনিস ভালো করে দেখো, পয়েন্ট টু বি নোটেড, এখানে দুটো বৈদ্যুতিক বাল্ব আছে, তার মানে এখানে একটা রোধ দিলে আমরা 5 করতাম, এখানে কি হবে, দুটো রোধ আছে, সো 2 ইন্টু করতে হবে, টোটাল রোধ 2 ইন্টু করতে হবে, ঠিক আছে। কি ইন্টু করতে হবে, 2 ইন্টু করতে হবে টোটাল, অর্থাৎ ইন্টু 2, অর্থাৎ 9/10, দ্যাট ইজ ওয়াই 0.9 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একটা কথা মাথায় রাখবে, এখানে বলা আছে শ্রেণীতে, সমান্তরাল বর্তনীতে যুক্ত করার কথা বলা হয়নি, শ্রেণী মানে হচ্ছে সিরিজ সার্কিটিং করা আছে, ঠিক আছে, সেই জন্য আমরা ডাইরেক্ট এখানে ইন্টু 2 করলাম। ইন্টু 2 মানে কি 5 + 5, দেখো 5 + 5, অর্থাৎ রোধগুলোকে যোগ করে আমরা মোট রোধ বার করলাম, যেটা হচ্ছে আমাদের 10 ওহম, ঠিক আছে। এটা কখন হয়, যখন আমরা সিরিজ সার্কিটিং করি। কিন্তু এখানে যদি প্যারালাল সার্কিটিং বলতো, ঠিক আছে, প্যারা বলতো, PARA, প্যারালাল সার্কিটিং বলতো, তখন আমরা কি করতাম, 1/5 + 1/5 করতাম, তাহলে তখন কত হতো, 5, উপরে থাকতো 2, তার মানে 2/5 মানে 1/0.25, তার মানে তখন আমাদের আর হয়ে যেত 2.5, ঠিক আছে। এই অঙ্কটাকেই ঘুরিয়ে দেওয়া যেত এবং 2.5 দিয়েও কিন্তু পাওয়ার বার করতে বলতে পারতো, তখন অ্যান্সার কী হতো, 9/2.5 আমাদের হতো, অর্থাৎ ওপরে তোমাদের 90 হয়ে যেত, এখানে এটা উঠে যেত, এটা আমাদের দিতে হচ্ছে 18/5, ঠিক আছে, 5 8 90, 18/5, তার মানে 3.6, এত ওয়াট আমাদের অ্যান্সার হতো, এটা আমাদের অ্যান্সার হতো, কী হতো, 3.6। বলো বুঝলে কিনা, ঠিক আছে। তখন অ্যান্সার কী হতো, যখন প্যারালাল সার্কিটিং দিত তখন অ্যান্সার কী হতো এইটা, এখানে সিরিজ সার্কিটিং দিয়েছে বলে অ্যান্সার হয়েছে এইটা,
ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, একটা বিক্রিয়া দিয়ে দিয়েছে এবং সেই বিক্রিয়াটায় দুটো অ্যাকুয়াস সলিউশনের মধ্যে বিক্রিয়া আছে এবং তার ফলে কি হচ্ছে, একটা সলিড তৈরি হচ্ছে, একটা অ্যাকুয়াস তৈরি হচ্ছে। তোমাকে বলতে বলা হয়েছে নিচে বিক্রিয়াটা টাইপ। আমি তোমাদের কালকেও বলেছি যে বিক্রিয়া কিন্তু প্রত্যেকটা শিফটে পড়েছে, কখনো টাইপ করতে বলেছে, কখনো তোমাদের বলেছে বিক্রিয়া ব্যালেন্স করতে। তো কালকের ভিডিওটা যারা দেখোনি তারা প্লিজ দেখে নাও, দেখবে যে ওখানে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি মাস্টার প্ল্যান বা রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস অ্যানালাইসিস WB এক্সাম পোর্টাল বলে সার্চ করো, তুমি পেয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে, প্লাস কালকেরই ভিডিও আছে। ঠিক আছে, তো চলো এটা অ্যান্সার কী হবে বলো। এই বিক্রিয়াটি কিসের এক্সাম্পল? আমরা দেখতে পাচ্ছি দুটো অ্যাকুয়াস সলিউশন আছে, তার মানে ডেফিনেটলি আমরা দ্বি প্রতিস্থাপনের দিকে যাব। অ্যান্সার দেখে নেওয়া যাক। দেখো অ্যান্সার আমাদের কী বলেছে, দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, কে মানে পটাশিয়াম, আই মানে আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড তার সঙ্গে লেড নাইট্রেটের বিক্রিয়া ঘটানো হচ্ছে। এটা হচ্ছে লেড নাইট্রেট। ঠিক আছে, লেড নাইট্রেট। ওকে, এবং দেখতে পাচ্ছ দুটো অ্যাকুয়াস সলিউশনে আছে। কী হবে, এর যে আয়ন, ঠিক আছে, আয়নের এক্সচেঞ্জ হয় আমরা জানি, এর যে আয়ন দেখো এখানে গিয়ে বসেছে। দেখো এর সঙ্গে NO3 ছিল, সেই NO3 দেখো এর এই কের ঘরে চলে গেছে, দেখো KNO3 উৎপন্ন হয়েছে। আর এর সঙ্গে যে আয়োডাইড ছিল সেটা দেখো পিবির সাথে অ্যাড হয়ে গেছে, দেখো PbI2 উৎপন্ন হয়েছে। ঠিক আছে, একজনের আয়ন অন্যজনের কাছে, অন্যজনের আয়ন এজনের কাছে চলে যাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক্যালি। তাই হওয়ার কথা, দ্বি প্রতিস্থাপনে কী হয়, দুটো প্রতিস্থাপিত হয়, দুটো আয়ন একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ হয়। আর মনে রাখবে এখানে একটা হলুদ রঙের প্রিসিপিটেট পাওয়া যায়। প্রিসিপিটেট শব্দের অর্থ কী? প্রিসিপিটেট শব্দের অর্থ হচ্ছে তোমাদের অদক্ষেপ পাওয়া যায়। ফলে এই বিক্রিয়ার পরে এই দ্রবণটা কিন্তু হলুদ দেখতে লাগে। ঠিক আছে, এবং এটা কিন্তু জলে অদ্রাব্য, ওই জন্য সলিড লেখা রয়েছে। দেখো জলে যদি দ্রবীভূত হয় তখন অদ্রাব্য থাকলে তখন সলিড লেখা হয়, আর দ্রবীভূত হলে তখন অ্যাকুয়াস লেখা হয়। ঠিক আছে, যেহেতু KNO3 পটাশিয়াম নাইট্রেট জলে দ্রবীভূত হয়, সেই জন্য এখানে অ্যাকুয়াস লেখা আছে। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, এর থেকে অনেক প্রশ্ন করা যায়। এইটা তুলে দিয়ে বললো নিচের কোনটি জলে দ্রবীভূত হবে, কোনটা জলে দ্রবীভূত হবে না, স্টেটমেন্ট আকারে দিয়ে দিতে পারে, তখন প্রবলেম হয়ে যাবে। তো অ্যান্সার আমাদের কোনটা হবে? এইটা আমাদের অ্যান্সার হবে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া, কিন্তু এটা ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। নেক্সট পরের প্রশ্ন তোমাদের বলেছে যে PVR এবং I এদের মধ্যে যে সঠিক সম্পর্ক আছে সেটা নির্বাচন করতে বলেছে। দেখো চারটের মধ্যেই সম্পর্ক নির্বাচন করতে বলেছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তো বলেছে কোনটা প্রকাশ পায়, এখানে অপশানগুলো ছিল, আমি জাস্ট কেটে তুলে দিয়েছি তোমাদের জন্য, নিজেরা ট্রাই করো, তারপর অ্যান্সার দেখো, পজ করো, ট্রাই করো, আমার অ্যান্সার দেখো। আর সবাই দয়া করে লিখবে যে কে কত নম্বর পাচ্ছ। ঠিক আছে, কতগুলো তোমাদের ঠিক হচ্ছে। চারটের মধ্যে সম্পর্ক নির্বাচন করতে বলেছে, বাট খেয়াল করে দেখো এখানে বেসিক্যালি তিনটের মধ্যে সম্পর্ক নির্বাচন করেছে। ঠিক আছে, P = I² R, এই হচ্ছে তোমাদের সম্পর্ক হবে। P = কী হবে, I² R। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ইয়েস ও নো বলো। দেখো পাওয়ারের দুটো ফর্মুলা, তো তিনটে ফর্মুলা হয়, সেটা হচ্ছে পাওয়ার = V × I, আর একটা ফর্মুলা একটু আগে তোমাদের করেছিলাম V²/R। ঠিক আছে, পাওয়ারের এই কটা ফর্মুলা হয়, পাওয়ার = V × I, পাওয়ার = V²/R, আর পাওয়ার = I²R, এই হচ্ছে তোমাদের ফর্মুলা হয়। ঠিক আছে, পাওয়ারের এই হচ্ছে তোমাদের ফর্মুলা হয়। ওকে, আচ্ছা এই জায়গা থেকে আরেকটা ফর্মুলা বার করা যায়, সেটা হচ্ছে V = দেখে নাও, V = P/I। এটা অনেক সময় দিয়ে দেয়, ডাইরেক্ট দিয়ে দেয়। ঠিক আছে, এখান থেকে আরেকটা ফর্মুলা বের করা যায়, সেটা হচ্ছে I = P/V। ঠিক আছে, নেক্সট এখান থেকে কী বার করা যায়, রোদের ফর্মুলা বার করা যায়, রোদ = V²/P। ঠিক আছে, আচ্ছা এই জায়গা থেকে ভি এর একটা ফর্মুলা বার করা যায়, কি বলো তো, R × P √/। ঠিক আছে, R × P √/, এখান থেকে বের করা যায়। এই যে ফর্মুলাটা কালকে ভগবান না করুক এইটা যদি দিয়ে দেয়, তোমরা ভাববে এবার √/, কোথা থেকে এলো, এখান থেকে আসছে। সিমিলারলি এটাও বার করা যায়, কী বার করা যায়, দেখো P/R, ঠিক আছে, √/I। ঠিক আছে, এখান থেকে এটা বার করা যায়, I দিয়ে √/, P/R √/। তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি যে কীভাবে তোমাদের পুরো ব্যাপারটা দেওয়া যেতে পারে। এটা এখান থেকে আসছে, দুটো দেখিয়ে দিয়েছি, এটা এখান থেকে আসছে দেখিয়ে দিয়েছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এখানে যে কটা আমি এখানে পুর দিচ্ছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট।
তুমি জাস্ট ফর্মুলাগুলোকে মুখস্থ রাখো, তাহলে তুমি ইজিলি বার করতে পারবে। কিন্তু তোমার যদি ফর্মুলায় মুখস্থ না থাকে, বেসিক ফর্মুলাগুলো, তাহলে তুমি মনে রাখতে পারবে না বা বার করতে পারবে না। নেক্সট পরেরটা চলো। বলছে অবতল রশ্মি, একটি আপতিত রশ্মি যদি অবতল দর্পণের ফোকাসের মধ্য দিয়ে যায়, তাহলে প্রতিফলিত রশ্মির কী দশা হবে, সেটা 4টে অপশান দিয়ে তোমাদের বার করতে বলেছে। যেরকম তোমাদের বললাম একটু আগে যে উত্তল দর্পণের যেরকম 4টে ব্যাপার থাকে, অবতল দর্পণের কিন্তু এরকম 4টে ব্যাপার থাকে। বলে দিচ্ছি, দেখো। ধরো কোনো রশ্মি, এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। তো ধরো আর এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, ঠিক আছে। আমি এরকম 4টে এঁকে দিচ্ছি তোমাদের, তাহলে বেটার বুঝতে পারবে। এই হচ্ছে তোমাদের একটা অবতল দর্পণ, এ হচ্ছে তার প্রধান অক্ষ, এ হচ্ছে একটা অবতল দর্পণ, এ হচ্ছে তার প্রধান অক্ষ, এ হচ্ছে একটা অবতল দর্পণ, এবং এ হচ্ছে তার একটা প্রধান অক্ষ। ক্লিয়ার হচ্ছে? ধরো কোনো রশ্মি অবতল দর্পণে এই যে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ এঁকেছি, তার সঙ্গে সমান্তরালে পতিত হলো। তার সঙ্গে কী হলো? সমান্তরালে পতিত। তাহলে মনে রাখবে সেটা ফোকাসের মধ্য দিয়ে যাবে। কোথা দিয়ে যাবে সেটা? ফোকাসের মধ্যে। এই যে বিন্দুটা, এটা হচ্ছে আমাদের হয়ে যাবে ফোকাস, এফ ফর ফোকাস। ঠিক এর উল্টো কেসটা হয়, যদি কোনো আলোকরশ্মি ফোকাসের মধ্য দিয়ে গিয়ে এখানে হিট করে, তাহলে সেটা প্রিন্সিপাল অক্সিসের সঙ্গে সমান্তরালে গমন করবে। এটার উল্টো ঠিক এটা, ঠিক আছে। এটা উল্টো কি? ঠিক এটা। এটাও এখানে ফোকাস। এটা দেখো সমান্তরালে পড়ছে, পুরো ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে। আর এটা কি? ফোকাসের মধ্য দিয়ে গিয়ে সমান্তরালে যাচ্ছে। মনে রাখবে অবতল দর্পণের যে ফোকাস হয় না, সেটা রিয়েল ফোকাস হয়, ঠিক আছে। রিয়েল ফোকাস হয়। রিয়েল ফোকাস বলতে কি? প্রকৃতপক্ষেই আলোকরশ্মি ফোকাসের মধ্য দিয়ে যেতে পারে, কিন্তু উত্তল দর্পণে ফোকাস কিন্তু রিয়েল ফোকাস হয় না, অসৎ ফোকাস হয়, ভার্চুয়াল ফোকাস হয়, কাল্পনিক ফোকাস হয়। মানে আদপে ওর মধ্যে দিয়ে আলোকরশ্মি সত্যি সত্যি যায় না, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট পরেরটা দেখো। এটার কি কেস? এটার কেস হচ্ছে, এটার কি কেস? কেস তো বহুত হচ্ছে, তোমরা জানো। রেলওয়ে গ্রুপ ডিতে কেস হয়ে গেছে, এলপিতে কেস হয়েছে, ডোন্ট নো হোয়াট হ্যাপেন, ঠিক আছে। চলো, যদি আমরা পিতে কোনো বিন্দুতে ফেলি, ধরো এটা হচ্ছে পি বিন্দুতে যদি ফেলি, এটা অবতল দর্পণ উত্তল দর্পণে কেসটা সেম দেয়। যখন পিতে কোনো মানে আলোকরশ্মি এসে পড়ে না, তখন যেটা হয় সেটা হচ্ছে পি দিয়েই ব্যাক করে, পিতে পড়লে পি দিয়েই ব্যাক করে, এবং এক্ষেত্রে আয়ের মান আর আর এর মান সমান হয়। মনে রাখবে প্রতিফলন কিন্তু যেমন সমতল দর্পণে দেখা যায়, দর্পণ যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে প্রতিফলন হবে। সেটা অবতল দর্পণ হোক আর উত্তল দর্পণ হোক আর সমান দর্পণ হোক, যেমন আমাদের বাড়িতে আয়না থাকে, ওগুলো হচ্ছে সমতল দর্পণ বা সমান দর্পণ। কিন্তু লেন্স বললে কিন্তু প্রতিসরণ হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা কেস কী হয়? আর একটা যে কেস হয় সেটা হচ্ছে আমাদের যদি কোনো আলোকরশ্মি সি এর মধ্য দিয়ে যায়, আমরা জানি এই জায়গায় যদি এফ থাকে, তাহলে এফের ডবল ডিস্টেন্সে থাকে হচ্ছে আমাদের সি। তো যদি কোনো আলোকরশ্মি সি এর মধ্য দিয়ে যায়, আগেরবারও মনে করে দেখো আমরা এটা করেছিলাম, যদি কোনো আলোকরশ্মি সি এর মধ্য দিয়ে যায়, ধরো এই আলোকরশ্মি সি এর মধ্য দিয়ে গেল, তাহলে যে পথে আসছে সেম পথেই ব্যাক করে। তুমি মনে করে দেখো তোমাদের উত্তল দর্পণে ওনার কেস ছিল, কিন্তু সেখানে মনে হচ্ছিল যেন সি দিয়ে যাচ্ছে, সিতে হিট করবে না, কারণ এখানে সিও কিন্তু ভার্চুয়াল হয়, এখানে সিও কী হয়? অসৎ হয়, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, এটা সোজাই প্রশ্ন, বলেছে নিম্নলিখিত কোন বিক্রিয়াটি বিক্রিয়াজাত পদার্থ গঠনের সঙ্গে সঙ্গে তাপ নির্গত করে? কিছু বিক্রিয়া আছে যারা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করার সময় তাপ নির্গত করে, আর কিছু পদার্থ আছে মানে বিক্রিয়া আছে যারা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করার সময় তাপকে গ্রহণ করে। গ্রহণ যখন করে তাদেরকে বলা হয় এন্ডোথার্মিক, আর বর্জন যখন করে তাদেরকে বলা হয় এক্সোথার্মিক। এখানে বলেছে তাপ নির্গত হচ্ছে মানে বর্জিত হচ্ছে, বাইরে আসছে, আমরা কী বলবো? এক্সোথার্মিক বলবো। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, কার্বনের সঙ্গে যখন অক্সিজেনের বিক্রিয়া ঘটাও, তোমরা জানো যে CO2 উৎপন্ন হয়। কোথা থেকে? কার্বনের সঙ্গে অক্সিজেন। একটা বাড়িতে কাগজ নাও আর তাকে পোড়াও, দেখবে তাপ উৎপন্ন হবে। কাগজ কি? কাগজ তো হচ্ছে কার্বন, আর বাতাসে আছে অক্সিজেন। তুমি যখন পোড়াচ্ছ, এখানে কী উৎপন্ন হচ্ছে? হিট উৎপন্ন হয়। এই হিটকে বেসিক্যালি আমরা ডেল্টা দিয়ে লিখি, তো হিট এখানে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে? যেমন তুমি যদি মিথেন গ্যাসকে পোড়াও, CH4, তাকে যদি অক্সিজেনের রেসপেক্টে পোড়াও, ঠিক আছে, কী হবে? সেক্ষেত্রে আমরা পাবো CO2 পাবো, H2O পাবো, মানে জল পাবো, আর তার সঙ্গে আমরা হিট এনার্জি পাবো, ঠিক আছে। যদি বিক্রিয়া ব্যালেন্স করো, তাহলে এই জায়গায় একটা তোমাদের 2 চলে আসবে, আর এইখানে একটা তোমাদের 2 আসবে, ঠিক আছে। তো বিক্রিয়া ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, এটাকে একটু ঠিক করে দিচ্ছি, জাস্ট আ মিনিট। 2H2, ক্লিয়ার হলো? আচ্ছা, কিছু আছে তো এটা এক্সোথার্মিক হবে, এইটা। আর কিছু আছে যাতে হিট শোষিত হয়, যেমন তুমি যদি ওয়াটারকে ভাঙো, ঠিক আছে, জলকে যদি তুমি ভাঙো, ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার, জলকে যদি তুমি ভাঙো, তখন মনে রাখবে এটা এন্ডোথার্মিক হয়, কারণ এখানে হিট প্রয়োজন হয়। হিট এখানে কী হয়? প্রয়োজন হয়, তবে সেটা অক্সিজেন আর হাইড্রোজেনে
কী হয়, ব্রেকডাউন হয়। ঠিক আছে, অক্সিজেন আর হাইড্রোজেনে কী হয়, সেটা ব্রেকডাউন হয়। বুঝতে পারলাম আমি? এটা হচ্ছে এন্ডোথার্মিক। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, বলেছে উদ্ভিদের জল পরিবহনে বাষ্পীভবন কী ভূমিকা পালন করে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এনসিইআরটিতে তেমনভাবে কিছু একটা লেখা নেই। তো জলের পরিবহনে ব্যাপন কিভাবে হেল্প করে, মানে বাষ্পীভবন কীভাবে হেল্প করে, সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। 4টে অপশান দেওয়া হয়েছে। এটি জলের ব্যাপনকে বর্ধিত করে, এটি পাম্পিং বল প্রয়োগ করে, এটি শোষণ বল প্রয়োগ করে, এটি মূলের বৃদ্ধিকে বর্ধিত করে। অ্যান্সার দাও নিজেরা। দেখো খেয়াল করো, এখানে তোমাদের কি বলেছে, উদ্ভিদের জল পরিবহনে বাষ্পীভবনের ভূমিকা কী। বাষ্পীভবন ইংরাজি কি, ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন বলতে কী বোঝায়, মেনলি স্টোমাটা, তবে শুধুমাত্র স্টোমাটা তা কিন্তু নয়। স্টোমাটা যখন খুলে যায়, ঠিক আছে, এটা স্টোমাটার পাশে এটা কি, এটা হচ্ছে গার্ড সেল, ঠিক আছে, রক্ষী কোষ, এগুলো হচ্ছে রক্ষী কোষ, ঠিক আছে, রক্ষী কোষ, ওকে, রক্ষী কোষ। মনে রাখবে কাণ্ড এবং পাতার যে ত্বক, সেই ত্বক দিয়েও কিন্তু কী হতে পারে, জল বেরিয়ে যেতে পারে। শুধুমাত্র রক্ষী কোষ দিয়ে জল বেরোয় তা না। এইটা হচ্ছে আমাদের স্টোমাটা, মানে পত্ররন্ধ্র, ঠিক আছে, পত্ররন্ধ্র। তো কী ঘটে বেসিক্যালি, এই পত্ররন্ধ্র যখন রসস্ফীতি হয়, ঠিক আছে, এই যে গার্ড সেল লক্ষ্মী কোষগুলোতে যখন রসের চাপ দেখা যায়, কারণ রসের স্ফীতি হয়। স্ফীতি শব্দের অর্থ কী, এক্সট্রা রস সেখানে চলে এলে, ঠিক আছে, তখনই তো সেখানে রসের স্ফীতির চাপ তৈরি হবে। তো রসের স্ফীতির চাপ সেখানে অনুভূত হলে এই গার্ড সেলগুলো কী হয়, ফুলে যায়। ফুলে যাওয়ার ফলে কী হয়, এরা নিজের অবস্থান থেকে সরে আসে, তার ফলে স্টোমাটা খুলে যায় এবং এখান দিয়ে কিন্তু জল বেরিয়ে যায়। কিন্তু যখন এই রক্ষী কোষগুলোতে আর রসস্ফীতির চাপ থাকে না, তখন এরা চুপসে যায়। ফলে কি হয়, এরা নিজের জায়গায় চলে আসে এবং সেক্ষেত্রে কি দেখা যায়, স্টোমাটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো মনে রাখবে বাষ্পীভবন কী করে, জলের ব্যাপনকে বর্ধিত করে, অর্থাৎ ইনক্রিজ দ্য ডিফিউশন প্রসেস। কেন হয় দেখো, উদ্ভিদ কিন্তু মাটি দিয়ে প্রচুর পরিমাণ জল নিচ্ছে, এটা ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। উদ্ভিদ কী করছে, উদ্ভিদ মাটি দিয়ে কী করছে, প্রচুর পরিমাণ কী করছে, জল নিচ্ছে, ঠিক আছে, প্রচুর পরিমাণ জল নিচ্ছে মাটি দিয়ে। এই জল উদ্ভিদের কোথায় পৌঁছাচ্ছে, মেনলি পাতায় পৌঁছাচ্ছে, ঠিক আছে, সারা দেহেই ছড়িয়ে পড়ে, তবে মূলত কোথায় পৌঁছায়, যেখানে সালোক সংশ্লেষ হবে সেই জায়গাতে পৌঁছচ্ছে, ঠিক আছে, সেই জায়গাতে পৌঁছচ্ছে, মেনলি পাতায় পৌঁছায়। আর এই পাতায় কী থাকে, অসংখ্য স্টোমাটা থাকে, ঠিক আছে, এই পাতাতে কি থাকে, অসংখ্য তোমাদের স্টোমাটা থাকে, এরকম ছোটো 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 ছিদ্র থাকে পাতাতে, এবং তার পাশে থাকে গার্ড সেল, ঠিক আছে, এরকম ছোটো ছোটো ছিদ্র থাকে, তার পাশে থাকে গার্ড সেল। তো এই যে জল যেটা তোমাদের এই যে মাটি থেকে উঠছে, ঠিক আছে, এই যে জল যেটা তোমাদের মাটি থেকে উঠছে, সেটা জাইলেমের মাধ্যমে কী হচ্ছে, জাইলেম কলাই মেনলি করে, জাইলেমের মাধ্যমে কী হচ্ছে, সেটা পাতায় গিয়ে পৌঁছায়। এবার এইভাবে তো কন্টিনিউয়াস জল উঠছে, জলের তো আর ওদিকে তো আর পাম্প বন্ধ হচ্ছে না, ঠিক আছে, ফলে অতিরিক্ত জল যখন চলে আসে, তখন সেই অতিরিক্ত জল স্টোমাটা দিয়ে বার করারও প্রয়োজন পড়ে যায়। এবার খেয়াল করো, তুমি যখনই স্টোমাটা দিয়ে কিছু পরিমাণ জল, এখানে H2O তুমি এখানে বার করে দিলে, তার মানে উদ্ভিদের শরীরে কী হলো, জলের পরিমাণ কমে গেল। জলের পরিমাণ কমে যাওয়া অর্থ কী, বাইরে জলের পরিমাণ বেশি, বাইরে জলের পরিমাণ বেশি, আর ভিতরে জলের পরিমাণ কম, জলের পরিমাণ অল্প। ফলে বাইরে থেকে চাপ তৈরি হয় এবং জল ভিতরে ঢুকে আসে। বেসিক্যালি মনে রাখবে ব্যাপন কাকে বলে জানো, ব্যাপন হচ্ছে বেশি অঞ্চল থেকে কম অঞ্চলে কিছু আসাকে ব্যাপন বলা হয়। বেশি অঞ্চল থেকে কম অঞ্চলে কিছু আসা, ঠিক আছে, বেশি অঞ্চলে যখন বস্তুটা রয়েছে তখন সেটা কম অঞ্চলের উপর একটা প্রেশার দেয়, যার ফলে এই প্রেশারে বেশি জিনিসটা কমে ঢুকে যায় এবং দুজন মধ্যে সমতা বজায় থাকে, ঠিক আছে। যেই বাষ্পীভবন ঘটছে, ফলে H2O খানিকটা বেরিয়ে যাচ্ছে, জল খানিকটা বেরিয়ে যাচ্ছে, ফলে কী হচ্ছে, ফলে নিচের দিকে মূলে কিন্তু জল আবার ঢুকছে, কারণ ওভারঅল কী হয়, রসস্ফীতিতে চাপের ঘাটতি হয় বা রসস্ফীতিতে চাপের কিন্তু কমা বাড়া হয়, এবং তার ফলেই কিন্তু কী হয়, এই ব্যাপন বাড়ে। তো এটাই হচ্ছে কারণ, যে কারণে আমরা দেখতে পাই যে ব্যাপনকে বর্ধিত করার জন্য কিন্তু বাষ্পীভবন ব্যাপক একটা ইম্পর্টেন্ট প্রসেস, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। নেক্সট পরের প্রশ্ন বলছে, যখন ইথানল একটি আম্লীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে বিক্রিয়া করে, তখন প্রধান বিক্রিয়াজাত পদার্থরূপে কী উৎপন্ন হয়। আচ্ছা, এটা ডবল তোমাদের পড়ে গেছে, আসলে প্রশ্নটা এডিট করা হয়েছিল কারণ প্রশ্নটা খুব ছোট ছিল, এইটা তোমাদের ডবল পড়ে গেছে, ঠিক আছে, এটাকে আমি একটু মুছে দিচ্ছি, জাস্ট এ মিনিট। চলো নিজেরা অ্যান্সার দাও, কী উৎপন্ন হয়, ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক আছে, দেখে নাও অ্যান্সার।
কারেক্ট অ্যান্সার কী হবে তোমাদের? ইথানোয়িক অ্যাসিড। কী হয় বলে দিচ্ছি, যদি তুমি ইথানোল হচ্ছে CH3CH2OH, ঠিক আছে, একে যদি তুমি নেসেন্ট অক্সিজেনের মধ্যে দাও, ঠিক আছে, তাহলে যেটা ঘটে সেটা হচ্ছে যে, এবং এই পুরো ব্যাপারটাকে, এই পুরো মিশ্রণটাকে, এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। নেসেন্ট অক্সিজেন হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট, মানে জারক পদার্থ। কী পদার্থ এটা? জারক পদার্থ, ঠিক আছে। তো যদি তুমি একে দাও, ঠিক আছে, এবং এর মধ্যে দিয়ে যদি তুমি আম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেটকে এইখানে অ্যাপ্লাই করো, এই জায়গায় অ্যাপ্লাই করো, তাই যেটা ঘটবে সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়, CH3COOH। ঠিক আছে, বলো তো ইথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম কি? ইথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম কি সেটা তোমাকে বলতে হবে। ইথানোয়িক অ্যাসিড চেনা চেনা লাগছে না এই সংকেতটা? এর আরেকটা নাম আছে, তাকে কি বলি আমরা? অ্যাসিটিক অ্যাসিড। কী বলি আমরা? অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। তো অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় এবং তার সঙ্গে কিন্তু আমাদের জলকেও পাওয়া যায়। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয় তোমাদের, ঠিক আছে। এটা তোমাদের জৈব রসায়নের যে কেমিক্যাল রিয়াকশান আছে সেখানে তোমরা পাবে, এবং এটাকে অক্সিডেশন বলা। দেখো এখানে জারণ হচ্ছে বেসিক্যালি, এখানে কী হয়? বেসিক্যালি এখানে জারণ হয়, ঠিক আছে। এটা একটা জারণ, এটা কী বলি? এটা অক্সিডেশন বলা হয় এটাকে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, মনে রাখবে আরেকটা জিনিস তোমাদের বলি, যে জারক পদার্থ ব্যবহার করা হচ্ছে এবং অক্সিডেশনও হচ্ছে, কিন্তু এই যে জৈব রসায়নে আমরা মেনলি অক্সিডেশন বলতে কী বুঝি জানো? কন্ট্রোলড কম্বাসশন, অর্থাৎ নিয়ন্ত্রিত দহনকে বুঝি, ঠিক আছে। এটা মনে রাখবে একটুখানি। চল পরেরটাতে আরেকটা ছোট্ট জিনিস এখানে বলে দিই, এই পটাশিয়াম ডাইক্রোমেট, আম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ না করে তুমি এখানে ক্ষারীয়, এটাও ইম্পর্ট্যান্ট, ক্ষারীয় তুমি এখানে KMnO4কেও ইউজ করতে পারো, ঠিক আছে। জাস্ট এ মিনিট, KMnO4কেও ইউজ করতে পারো, ঠিক আছে। KMnO4কেও কী করতে পারো? ইউজ করতে পারো, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ইউজ করতে পারো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ইউজ তো করতে পারো, এবং এটা কিন্তু ম্যাঙ্গানেট, এবং এটা কিন্তু তোমাদের ক্ষারীয় হবে। এখন তোমরা বলবে স্যার ক্ষারীয় কেন বলা হচ্ছে? দেখো বেসিক্যালি কী করা হয়, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে মেশানো থাকে NaOH, ঠিক আছে। NaOH একটা ক্ষার, ওই জন্য এটাকে ক্ষারীয় বলা হয়। আর এটাকে আম্লীয় কেন বলা হচ্ছে জানো? এই যে আম্লীয় কেন বলা হয়, কারণ এর সঙ্গে সালফিউরিক অ্যাসিড মেশানো থাকে। কী মেশানো থাকে? সালফিউরিক অ্যাসিড, H2SO4 মেশানো থাকে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পরেরটাতে দেখো, পেডে কিন্তু আমি তোমাদের প্রিজম দ্বারা বিচ্ছুরণ করিয়েছি। লাস্ট দুটো ক্লাস দেখে নিও, দুটো ক্লাসে আমি তোমাদের প্রিজম দ্বারা বিচ্ছুরণ করিয়েছি এবং তাতে বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে ইনফ্যাক্ট আলোচনা করেছি, ঠিক আছে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এর ওপরেই প্রশ্নটা এসে, প্রশ্নটা বাংলা আমি করে দিচ্ছি, যারা বাংলার জন্য লাফাচ্ছ চিন্তা করার কারণে, কারণ এইটুকু ইংরেজি বোঝা উচিত, ঠিক আছে। দেখো, আর আমাদের সমাজে সবচেয়ে বড় প্রবলেম, চাকরি নেওয়ার একটা মেন প্রবলেম হচ্ছে ইংরাজি। মানে ইংরাজি প্রবলেম নয়, ইংরাজিকে তোমরা নিজেদের বাধা মনে করো বলে প্রবলেম। তোমরা বলবে স্যার, দেখো একটা কথা বলি, যারা বাধাকে বাধা বলে মনে করে তারা সারা জীবন বাধাই থেকে যায়, তারা সারা জীবন কোনো কিছুতে বাধা পড়ে থেকে যায়, এটা হচ্ছে মোদ্দা কথা। চলো, হোয়েন হোয়াইট লাইট ইজ পাস থ্রু আ প্রিজম, যখন একটা হোয়াইট লাইট, সাদা লাইটকে প্রিজমের মধ্যে দিয়ে পাস করানো হয়, ইট আন্ডারগোজ ডিসপারশন, এটাতে বিচ্ছুরণ হয়। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইজ, বিচ্যুতি কোণ হলো, ঠিক আছে। অ্যান্সার দাও নিজেরা। আবারও আমি এর বাংলাটা একবার লিখে দিচ্ছি, সেটা হচ্ছে সাদা আলোকে প্রিজমের মধ্য দিয়ে ফেললে বিচ্ছুরণ হয়। ঠিক আছে, তোমাদের বলছে বিচ্যুতি কোণ হলো। বিচ্যুতি কোণ হলো কি? দেখো বলছি ইনভার্সলি প্রপোর্শন টু দ্য ওয়েভলেন্থ। মনে রাখবে, আমরা যদি একটা প্রিজমের মধ্য দিয়ে, আমি তোমাদের এটাকে নিই আর এটাকে নিই, আমি যদি প্রিজমের মধ্য দিয়ে আমি যদি কোনো সাদা লাইটকে ফেলি, দিস ইজ প্রিজম, ঠিক আছে। প্রিজমের বেসিক্যালি একটা তলকে নিয়েছি আমরা, ঠিক আছে, এবং তার মধ্যে দিয়ে যদি আমরা সাদা লাইটকে ফেলি, দেখো এবার মুশকিল হচ্ছে আমি তো সাদা লাইট এখানে ফেলতে পারবো না,
কারণ আমার পেজটাই সাদা, তো আমি কালো লাইট ফেলে তোমাদের দেখাচ্ছি। এটাকে সাদা লাইট মনে করো না, ধরো এই একটা লাইট রে এখানে পড়ছে, ঠিক আছে, এবং এই লাইট রেটা যদি আমাদের লাল হয়, ঠিক আছে, একটা কাজ করলে হতো, প্রিজমটাকে আমি চলো অন্য কালারে আঁকি, জাস্ট এ মিনিট। হ্যাঁ, তো প্রিজমটাকে আমরা এঁকেছি হচ্ছে তোমাদের কালোতে, আর লাইট ফেলছি আমরা সাদা। এ দেখো সাদা লাইট পড়লো। কী হবে এখানে, সেটা হচ্ছে যে এখানে 7টা রঙে ওটা ভেঙে যায়, এটাকে আমরা বিচ্ছুরণ বলি। যখন 7টা রঙে ভাঙবে না, তখন তুমি দেখবে এখানে দুটো কালার মেন ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। একটা হচ্ছে ব্লু মানে নীল, বা বলতে পারো তোমাদের অ্যাকচুয়ালি ভায়োলেট, আর একটা তোমাদের লাল। তো এই দুটো রঙ আমি যদি খেয়াল করো, দুটো রঙকে দেখাই, তাহলে তুমি দেখতে পাবে যে দুটো রঙ ঠিক এইভাবে ভাঙছে। এদের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে। কী জিনিস সেটা বলে দিই। সেটা হচ্ছে যে এই যে লাল রঙের আলো, এই লাল রঙের আলোর কিন্তু যে তরঙ্গ দৈর্ঘ্য মানে ওয়েভলেন্থ, এটা হচ্ছে তোমাদের ওয়েভলেন্থের চিহ্ন হয় এটা, ঠিক আছে। এই যে ওয়েভলেন্থের যে চিহ্ন এটা হচ্ছে তোমাদের কিন্তু বেশি হয়, যেখানে ব্লু রঙের আলোর ওয়েভলেন্থ কিন্তু লো হয়। তুমি দেখতে পাচ্ছ বিচ্যুতি কোণ ওয়েভলেন্থের সঙ্গে উল্টো সম্পর্ক রাখছে। কেন? কারণ দেখতে পাচ্ছ যার ওয়েভলেন্থ কম সে কিন্তু বাঁকছে বেশি, এ হচ্ছে বাঁকে বেশি। ব্লু লাইট কিন্তু বাঁকে বেশি, কারণ ওয়েভলেন্থ কম। যেখানে রেড লাইট দেখো ওয়েভলেন্থ বেশি, তো এ কিন্তু বাঁকে কম, এ কিন্তু বাঁকে কম। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার মানে ইনভার্সলি প্রপোর্শনাল হয় কার? ওয়েভলেন্থের সঙ্গে। আমি কালকেই এটা পড়িয়েছিলাম, মনে করে দেখো, কালকেই এটা পড়েছি তোমাদের, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের উল্টো সম্পর্ক হয় ওয়েভলেন্থের সঙ্গে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? এখানে বলেছে ম্যাক্সিমাম রেড লাইট, না, সব থেকে কম হয় রেড লাইটে। ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়েভলেন্থ, না, ওয়েভলেন্থের ওপর নির্ভরশীল। নেক্সট বলছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়েভলেন্থ, অর্থাৎ সুসম্পর্ক বজায় রাখছে ওয়েভলেন্থের সাথে, না, ব্যস্তানুপাতিক সম্পর্ক বজায় রাখে। ডাইরেক্টলি প্রপোর্শনাল সম্পর্কের অর্থ হচ্ছে সমানুপাতিক সম্পর্ক থাকে, না। সমানুপাতিক সম্পর্ক কাকে বলা হয়? এটা বাড়লে ওটা বাড়বে, এটা কমলে এটা কমবে, তা তো নয়। ব্যস্তানুপাতিক সম্পর্ক, এখানে অ্যান্সার হবে কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে। এটা ইংরেজি হচ্ছে, বাংলা হচ্ছে ব্যস্তানুপাতিক। কার সাথে? ওয়েভলেন্থের থাকে সাথে, মানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে, ঠিক আছে। চলো নেক্সট পরেরটা। কী প্রশ্ন দিয়েছে দেখো, বলেছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট গঠনকারী অম্ল আর ক্ষারক কী? আমি বলেছিলাম এই প্রশ্নের কোশ্চেন্সগুলো একটু ঘোরানো, বাট এই একটু ঘোরানোই অনেকের প্রবলেম করে দেবে, ঠিক আছে। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট গঠনকারী অম্ল এবং ক্ষারকটি কোনটা? অ্যান্সার দাও নিজেরা। দেখো খেয়াল করো, এখানে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সংকেতটা লেখো আগে। আচ্ছা, তোমাদের অ্যান্সারটা বলে দিই আগে। দিস ইজ দ্য অ্যান্সার। তোমরা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অর্থাৎ NaH, জাস্ট এ মিনিট, ইয়েস, NaHCO3, এর মধ্যে কী কী তুমি দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ NaOH-কে দেখতে পাচ্ছ, আর কার্বনিক অ্যাসিডকে দেখতে পাচ্ছ, H2CO3-কে দেখতে পাচ্ছ। তো এই দুটোই হবে, NaOH আর কার্বনিক অ্যাসিড। দেখো কার্বনেট হলো কার্বনিক অ্যাসিডের যে সল্ট, তাকে আমরা বলি কার্বনেট, ঠিক আছে। তোমাদের কিন্তু আমি এসব পড়িয়ে দিয়েছি, পেটে সব পড়ানো হয়ে গেছে। H2CO3, এবং মনে করে দেখো এটার আমি ভেঙেও লিখিয়েছিলাম H2CO3, অর্থাৎ কার্বনিক অ্যাসিড কি? কার্বনিক অ্যাসিড হচ্ছে H2CO3, কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড কি? H2CO3। আর NaOH কি? NaOH হচ্ছে কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রক্সাইড। জাস্ট আ মিনিট, সোডিয়াম হাইড্রক্সাইড, এটা হচ্ছে তীব্র ক্ষার, এটা হচ্ছে মৃদু অ্যাসিড। তীব্র ক্ষার এবং মৃদু অ্যাসিডের সংস্পর্শে আসলে এখানে তোমাদের যে কার্বনেট লবণ তৈরি হচ্ছে সেটা হচ্ছে NaHCO3। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? ফার্স্ট অপশান, ঠিক আছে। আমার প্রশ্ন তোমাদের কাছে থাকবে যে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের বিক্রিয়ায় নর্মালি কী টাইপের সল্ট উৎপন্ন হয়? ক্ষারীয় সল্ট নাকি অ্যাসিডিক সল্ট? ঠিক আছে, এই প্রশ্নের উত্তর দাও তো একটুখানি। তীব্র অ্যাসিড এবং মৃদু সল্ট, মৃদু যা আমি যা লিখেছি তাতে তোমাদের মৃদু, মাঝে মাঝে হাত লাগা খুবই খারাপ হয়, আবার খুবই বাজে হয়, মানে ভালো হয়। তো তীব্র আর মৃদু, তীব্র ক্ষার এটা, আর এটা মৃদু অ্যাসিড। তীব্র ক্ষার আর মৃদু অ্যাসিডের বিক্রিয়ায় যে সল্ট তৈরি হয় তাকে আমরা বলি ক্ষারীয় সল্ট নর্মালি।
তার মানে এটা নয় যে সফট সল্ট এরকমভাবে তৈরি হয়, সফট সল্টই ক্ষারীয়। নর্মালি অনেক সময় আমরা এদের মধ্যে ডুয়াল নেচারও দেখতে পাই, কিন্তু নর্মালি আমরা বলতে পারি এটা হচ্ছে ক্ষারীয় সল্ট হয়, ক্ষারীয় লবণ। কারণ অ্যাসিড পুরোপুরি, মৃদু অ্যাসিড যেহেতু, অ্যাসিড পুরোপুরি ক্ষারের যে ধর্ম তাকে কী করতে পারে না, দমাতে পারে না, যার ফলে ক্ষারের ধর্ম থেকে যায়। ক্লিয়ার? চলো পরেরটাতে। পরের প্রশ্নে যাওয়ার আগে, রাখি বন্ধন উৎসব উপলক্ষে আমাদের কালকে রাত 12টা থেকে আজকে রাত 12টা অবধি একটা ব্যাচের অফার চলছে। এই অফারটা তোমরা অ্যাভেল করতে পারো। এই অফারটা শুধুমাত্র সায়েন্সের জন্য নয়, সায়েন্স এই যে কোর্সটা এনসিইআরটি বিক্রম ব্যাচ, মানে বেসিক্যালি এটা কম্বো ব্যাচ, সায়েন্সের কম্বো ব্যাচ, মানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটেই তোমরা এর মধ্যে পাবে। ঠিক আছে? এবং খুব ডিপে পড়ানো হচ্ছে, যেরকম ডিপে তোমাদের আলোচনা করছি ওখানেও কিন্তু ওইগুলো ডিপে আলোচনা করা হয়েছে এবং তোমাদের থিওরিটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে? এনসিইআরটি ধরে করানো হচ্ছে, দেখতে পাচ্ছি এনসিইআরটি বেসড, তার মানে এনসিইআরটি ধরে, এবং এনসিইআরটি কিন্তু ত্রিপুরা বোর্ডে এনসিইআরটি তো বটেই, প্লাস আমরা যে 2025-এ যে লেটেস্ট ভার্সন অফ এনসিইআরটি আছে সেটাকে নিয়েও চলা হচ্ছে। ঠিক আছে? সেখানে কিছু জিনিস ইনক্লুড করা হয়েছে, কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে, সেগুলো সব আছে। এর ভ্যালিডিটি হচ্ছে 31 মার্চ 2026। আর মনে রাখবে এই কোর্সটা কিন্তু অ্যান্ড্রয়েড বেসড, তার মানে অ্যান্ড্রয়েড ভার্সনের যে কোনো ট্যাব এবং যে কোনো মোবাইলে তুমি এটাকে অ্যাভেল করতে পারবে। ডিটেলস এবং অত্যন্ত ডিপ ব্যাখ্যা দেওয়া হচ্ছে, ভিডিও অ্যান্ড পিডিএফ আছে, পিডিএফ অ্যান্ড পিডিএফ তোমাদের ইন অ্যাপ ভার্সানে অ্যাভেলেবেল থাকবে এবং দুটোকেই তুমি অ্যাপের মধ্যে ডাউনলোড অবস্থায় পেতে পারবে। একবার ভিডিও নেট চালিয়ে ডাউনলোড করে নিয়ে নেক্সটবার তুমি বারবার দেখতে পারবে, চিন্তা কোনো করার নেই। নেক্সট হচ্ছে তোমাদের রেলওয়ে, এএলপি, টেকনিশিয়ান এবং গ্রুপ ডি, এই তিনটের জন্য করা হচ্ছে। টেকনিশিয়ান মানে এখানে টেকনিশিয়ান গ্রেড 3 মেনলি, টেকনিশিয়ান গ্রেড 1-এর জন্য এই কোর্স নয়, 1-এর জন্য হলে সেই কোর্স আরও ডিপ আসবে, কারণ আমি সেভাবে রেসপন্স পাইনি। তোমরা আমাকে কেউই বলোনি টেকনিশিয়ান গ্রেড 1-এর জন্য করাতে, এক দুজন বলেছিলে, বাট এক দুজনের জন্য তো কোর্স চালু করা যায় না। ঠিক আছে? সেটার পক্ষে সম্ভব না সত্যি কথা বলতে, কারণ তার পেছনে প্রচুর এফর্ট থাকে। এই যে তোমাদের একটা যে এই যে যেটা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ থাম্বনেল, এই থাম্বনেলটা তৈরি করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে অনেক সময়। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে আশা করি? নতুন নতুন তৈরি করতে গেলে একটা জিনিস মেথডে আছে, সেটাকে আমি নতুন কিছু চাপিয়ে দিলাম, সেটা অন্য জিনিস, কিন্তু নতুন থাম্বনেল তৈরি করতে গেলে প্রচুর সময় লাগে। যাই হোক, স্পেশাল অফারটা কি? স্পেশাল অফার হচ্ছে সায়েন্স এবং ম্যাথ এই দুটোতে আলাদা করে তোমাদের 200 টাকা করে ছাড় আছে, মানে টোটাল 400 টাকা ছাড় আছে। এটাতে তুমি 200 টাকা ছাড় পাবে, এটাতে তুমি 200 টাকা ছাড় পাবে। পয়েন্ট টু বি নোটেড, আমি ছাড়ের কথা বলছি, আমি বলছি না যে এটা 200 টাকার, এটা 200 টাকার কোর্স। এটাতে তুমি 200 টাকা ছাড় পাবে, এটাও তুমি 200 টাকার ছাড় পেয়ে যাবে। ঠিক আছে? যারা জানতে চাইছে যে কোর্স প্রাইস কত, তারা দয়া করে অন্তত অ্যাপটা ডাউনলোড করে একটু কুপন কোডটা ইউজ করে দেখো যে কত আসছে। ঠিক আছে? 81 এই হচ্ছে কুপন কোড। এই কুপন কোডটা তোমরা পেমেন্ট করার আগে, ঠিক আছে, দেখবে 499 টাকার একটা কোর্স আছে যেটা সায়েন্সের কোর্স, আর ম্যাথ কোর্স একটাই আছে। তো এই যে টাকার কোর্সটা, এই টাকাটায় তোমরা 200 টাকা ছাড় পেয়ে যাবে, মানে এই কোর্সটা তখন হয়ে যাবে 299 টাকার কোর্স। ঠিক আছে? 299 টাকার কোর্স তোমরা পেয়ে যাবে, 499 টাকার কোর্সটা 299 টাকার কোর্স হয়ে যাবে। ম্যাথের কোর্স যেটা আছে সেটাও তোমাদের 200 টাকা ছাড় হয়ে যাবে। ঠিক আছে? তো 81 এই কুপন কোডটা তোমরা ব্যবহার করো, অ্যাপে যাও, 81 এই কুপন কোডটা তোমরা ব্যবহার করো, সায়েন্স বিক্রম ব্যাচ যেটা 499 টাকার ব্যাচ, সেটা তোমরা 299 টাকা অ্যাভেল করতে পারবে। এবং মনে রাখো একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে ম্যাথে আলাদা করে তোমরা অ্যাপ্লাই করবে, সায়েন্সে আলাদা করে অ্যাপ্লাই করবে। ম্যাথে একবার অ্যাপ্লাই করবে 81 টাকা, মানে 81 এই কোডটা 200 টাকা ছাড় পেয়ে যাবে। এবং সেম তুমি কি করবে, ম্যাথে গিয়ে অ্যাপ্লাই করবে এই কোডটা, এবং তুমি আবার 200 টাকা ওখানে ছাড় পাবে। ক্লিয়ার হয়েছে? দুটো ব্যাচকে আলাদা রাখা হয়েছে কেন? যাতে বাধ্য কেউ না হয় দুটো একসঙ্গে নিতে। ঠিক আছে? এটাই হচ্ছে মেন কারণ, যার যেটা মনে হলো সে সেটা নিল। চলো নেক্সট পরেরটাতে। মনে রাখবে এই অফারটা কিন্তু থাকবে না, আজকে রাত 12টা অবধি আছে। চলো, খুবই কমন একটা প্রশ্ন হয়ে গেছে এই সলিউশনটা, এটা হচ্ছে ক্লোর অ্যালকালি যে মেথড আছে, সেই ক্লোর অ্যালকালি মেথডের উপর প্রশ্নটা দিয়েছে একটু ঘুরিয়ে। বলেছে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ করা হলে ক্যাথোডে একটি গ্যাস উৎপন্ন হয়, যার সামনে জ্বলন্ত স্প্লিন্টার নিয়ে এলে একটি শব্দ হয়। তো সেই গ্যাসটা হচ্ছে এক্স গ্যাস এবং তার নাম জিজ্ঞাসা করা হয়েছে, সেটা হচ্ছে কি? চলো অ্যান্সার দাও, ভেরি ইজি কোশ্চেন্স। দেখো, যদি একটা পাত্র তুমি নাও, ঠিক আছে, ধরো একটা পাত্রকে তুমি নিলে, এখানে একটা পাত্র এখানে নিয়েছো, ঠিক আছে, এবং এই পাত্রের মধ্যে তুমি দিয়েছো ব্রাইন সলিউশনকে। ব্রাইন সলিউশন বেসিক্যালি কি? সেটা হচ্ছে NaCl, গাঢ় NaCl, নট শুধু NaCl, গাঢ় NaCl এবং জলের মিশ্রণ এবং জল, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ব্রাইন সলিউশন। ঠিক আছে? এটা কি তুমি কি দিয়েছো? এর মধ্যে দিয়েছো, এর মধ্যে তুমি দিয়ে দিয়েছো। ঠিক আছে? এটাকে তুমি এর মধ্যে দিয়েছো, দিলে যেটা ঘটবে সেটা হচ্ছে এখানে থাকে হচ্ছে একটা অ্যানোড আর একটা ক্যাথোড থাকে। ঠিক আছে? কি থাকে এখানে? একটা অ্যানোড থাকে, ঠিক আছে, আর একটা কি থাকে? ক্যাথোড থাকে।
ওকে, দুটো থাকে। দেখো NaCl ভেঙে যায় Na প্লাস আর Cl মাইনাসে, জল ভেঙে যায় H প্লাস আর OH মাইনাসে, ঠিক আছে, Na প্লাস আর OH মাইনাসে। এবার আমাদের এখানে ক্যাথোড হচ্ছে নেগেটিভ হয়, ঠিক আছে, ক্যাথোড কি এখানে নেগেটিভ আর অ্যানোড হচ্ছে এখানে পজিটিভ। এটা হচ্ছে ক্যাথোড, দিস ইজ এয়ার অ্যানোড, ঠিক আছে। তো যেটা ঘটে সেটা হচ্ছে যত পজিটিভ জিনিস আছে তারা সব এই পজিটিভ জিনিসগুলো সব কী হয়, সব এই ক্যাথোডের দিকে এসে জমা হয়। তো হাইড্রোজেনও জমা হয়, এই হাইড্রোজেন থেকে শেষ পর্যন্ত হাইড্রোজেন গ্যাস প্রস্তুত হয় এবং এ বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে। আর এইখানে জমা হয় তোমাদের ক্লোরিন গ্যাস, এই যে প্লাস পজিটিভের দিকে কে জমা হয়, ক্লোরিন জমা হয়, সেই ক্লোরিন শেষ পর্যন্ত ক্লোরিন গ্যাস আকারে কী হয়, বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে। এছাড়া পড়ে থাকে কি NaOH পড়ে রয়েছে, Na আর দেখো পড়ে রয়েছে কি, তাহলে Na পড়ে রয়েছে আর OH পড়ে রয়েছে, কারণ এ ব্যাটা আর এ ব্যাটা তো বেরিয়ে গেছে। তো NaOH কী হয়, এই ক্যাথোডের কাছাকাছি NaOH-কে পাওয়া যায়, এরা দুটো একে অপরের সাথে যুক্ত হয় এবং এটাকে ক্লোর অ্যালকালি কেন বলা হয়, কারণ এখানে ক্লোরিনকে পাওয়া যাচ্ছে আর অ্যালকালি ইউজ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে NaOH, এই জন্য এটাকে ক্লোর অ্যালকালি মেথড বলা হয় বেসিক্যালি, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার কী হবে, ক্যাথোডে কী উৎপন্ন হয়, হাইড্রোজেন, আর অ্যানোডে কী উৎপন্ন হচ্ছে, ক্লোরিন। এটাও কিন্তু অবশ্যই প্রশ্ন পড়ে যে অ্যানোডে কী উৎপন্ন হয়, ঠিক আছে। আগের বছর ট্রেন্ডিংয়ে ছিল এই ক্লোর অ্যালকালি মেথড, প্রচুর প্রশ্ন পড়েছে। নেক্সট পয়েন্টটা চলো, পরের প্রশ্ন দেখো, একটু আগে আমি তোমাদের যে পার্টটা করালাম এক্স্যাক্টলি তার উপর বেস করেই প্রশ্নটা দেওয়া হয়েছে এবং এটাও কিন্তু তোমাদের আমি পেইড ক্লাসে আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। তো যারা পেইডের স্টুডেন্ট তাদের অসুবিধা হওয়ার কথা কিন্তু নয়, আমি এটা বলবো। প্রতিসারাঙ্কের যে চ্যাপ্টার আছে, প্রতিসরণের যে 3 নম্বর ভিডিও আছে পেইডে, তাতে দেখে নাও, তাতে পেয়ে যাবে। প্লাস তোমাদের যে প্রিজমের যে লাস্ট দুটো ভিডিও দিয়েছি তাতেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। অনেকবার করে আলোচনা করা হয় যাতে সমস্যা সমাধান হয়, তোমাদের যাতে মস্তিষ্কে সেগুলো ভালো করে ঢোকে এবং গেঁথে পরীক্ষা অবধি অ্যাটলিস্ট যেন থেকে যায়, তার জন্য, ঠিক আছে। চলো অ্যান্সার করো। অ্যান্সার কী হবে তোমাদের, কমলা। কেন কমলা হবে, দেখো প্রতিসারাঙ্কের সঙ্গে ওয়েভলেন্থের সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়। প্রতিসারাঙ্ক কাকে বলে সেটাকে ভাবো তো ফার্স্ট। প্রতিসারাঙ্ক হচ্ছে লাইটকে বেন্ড করার ক্যাপাসিটি, লাইটকে বেন্ড করার ক্যাপাসিটি মানে বাঁকানোর ক্যাপাসিটিকেই তো আমরা প্রতিসারাঙ্ক বলি বেসিক্যালি, তাই না। ক্লিয়ার হয়েছে আশা করি। কোনো মাধ্যমে প্রতিসারাঙ্ক বলতে কি, জলের প্রতিসারাঙ্ক বায়ুর তুলনায় বেশি, তার মানে কি জলের লাইটকে বেন্ড করার ক্যাপাসিটি বেশি বায়ুর তুলনায়। বায়ু দিয়ে গেলে লাইট বেন্ড হয় না তেমন একটা, বাঁকে না তেমন একটা, কিন্তু জলের মধ্যে ঢুকলেই ব্যাটা বেঁকে যায়, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। তো এইটা হচ্ছে ব্যাপার। তবে প্রতিসারাঙ্ক হচ্ছে কোনো একটা মাধ্যমের এক্স্যাক্ট প্রতিসারাঙ্ক বলা যায় না, আমরা সবসময় জানি যে প্রতিসারাঙ্ক হচ্ছে একটার সাথে আরেকটা তুলনা করে চলে, ঠিক আছে। সাইন আই বাই সাইন আর, কোন কোণে আপতিত হচ্ছে তার রেসপেক্টে রিফ্লেকশন অ্যাঙ্গেল কী হচ্ছে সেই রেসপেক্টে আসে, ঠিক আছে। তো আচ্ছা যাই হোক, প্রতিসারাঙ্কের ব্যাপার আমরা বললাম। তা আমাদের যেখানে এখানে প্রশ্ন কি দিয়েছে যে কোনটার প্রতিসারাঙ্ক বেশি। দেখো আমরা যদি ভিপজিওরকে দেখি, ঠিক আছে, ভিপজিওর কাকে বলা হয়, দেখো রেড ওপর থেকে যদি আমরা আসি, ভিপজিওর ভিপজিওর, হ্যাঁ GYOR, এই হচ্ছে আমাদের হয় ভিপজিওর। রেডের যে প্রতিসারাঙ্ক সেটা কী হয়, সব থেকে কম হয়। রেড লাইটের প্রতিসারাঙ্ক কী হয়, সব থেকে কম। ওপরে আমরা কী পাচ্ছি, যদি আমরা প্রতিসারাঙ্কের নিরিখে দেখি, যদি আমরা প্রতিসারাঙ্কের নিরিখে দেখি তাহলে রেডের প্রতিসারাঙ্ক সব থেকে কম এবং ভায়োলেটের প্রতিসারাঙ্ক সব থেকে বেশি হবে। এবার এখানে কী কী দিয়েছে, অরেঞ্জ দিয়েছে, এই যে কমলা, ঠিক আছে, কমলা দিয়েছে, এটা হচ্ছে হলুদ তাও দিয়েছে, এটা হচ্ছে সবুজ তাও দিয়েছে, এটা হচ্ছে ব্লু মানে নীল তাও দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ ওপরে গেলে আমরা কম পাবো, নিচে গেলে আমরা বেশি পাবো। তোমার এখানে বলেছে প্রতিসারাঙ্ক সব থেকে কম কার, কমলারই কম হবে। ক্লিয়ার হচ্ছে কেন, কারণ ওয়েভলেন্থের সঙ্গে প্রতিসারাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক, ঠিক আছে। ওয়েভলেন্থের সঙ্গে ইকুয়াল টু তো দেওয়া উচিত নয়, কারণ আমরা এখানে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক বলছি। মনে রাখবে মিমের যে ভ্যালু হয় সেটা প্রতিসারাঙ্কের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। এটা হচ্ছে আমাদের ওয়েভলেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রতিসারাঙ্ক। এগুলো সিম্বল এক একটা, ওকে। আচ্ছা আরেকটা জিনিস একটু মাথায় রাখবে, তার মানে রেডের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সব থেকে বেশি হবে। যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলি তাহলে কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হবে, রেডের। আর কার কম হবে, সব থেকে কম হবে ভায়োলেটের। ক্লিয়ার, ওকে। চলো পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, বলেছে বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্র যা রূপান্তর করে কিসে,
ঠিক আছে। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্র যা রূপান্তর করে, কোন জিনিসটাকে কোন জিনিসে ট্রান্সফার করছে সেটাই জিজ্ঞাসা করা হয়েছে। অ্যান্সার বলছে তোমাদের তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। মোটর মেনলি এমন একটা জিনিস যেটা এসি বা ডিসি মোটর হয়, এবং এরা কি করে, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করে। কতগুলো এক্সাম্পল দিচ্ছি, দিলে বুঝতে পারবে। দেখো এগুলোকে চিনতে পারছো? মিক্সার গ্রাইন্ডার, ঠিক আছে, অর্থাৎ কোনো জিনিস এর মধ্যে দিলে বঁ করে আওয়াজ হয় আর সেগুলো সব একেবারে গুঁড়োতে পরিণত হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের অনেকে মিক্সি বলে, বেসিক্যালি এর নাম হচ্ছে মিক্সার অ্যান্ড গ্রাইন্ডার, ঠিক আছে, GRINDER, মিক্সার অ্যান্ড গ্রাইন্ডার, মানে মিক্সও করে গ্রিন্ডও করে। গ্রিন্ড মানে কি, একেবারে ধুলোর মতো কোনাতে পরিণত করতে পারে। এছাড়া তোমরা দেখেছো যে মোটর চালিয়ে জলটা তোলার দরকার বলে বাবা অনেক সময় চিৎকার করে। এই যে মোটর মানে ওয়াটার পাম্প, ঠিক আছে, ওয়াটার পাম্প, একে তো মোটরই বলা হয়। মোটরের জল, শ্যালো মোটর, এ মোটর, ও মোটর ইত্যাদি বলা হয়। তো এই মোটর এটা কি করে, সুইচ টেপও আর এ ঘুরতে থাকে। তার মানে এখানে কী হচ্ছে, বেসিক্যালি তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে কনভার্ট হচ্ছে। তড়িৎ শক্তি দিলে ও ব্যাটা ঘুরতে থাকলো। এখানেও কী করো, কি মিক্সার গ্রাইন্ডারে কী করো, সুইচ মারো, এটা ঘুরতে থাকে, তার মানে যান্ত্রিক শক্তিতে কনভার্ট হচ্ছে। এছাড়াও আরেকটা জিনিস আছে, ওয়াশিং মেশিনেও দেখবে ঘুরতে থাকে, কাপড় জামা সমেত ব্যাটা ঘুরতে থাকে, ওয়াশিং মেশিন, ঠিক আছে। নেক্সট, তোমরা যে এখন ইলেকট্রিক কার, যাকে শর্টে স্টাইলিশভাবে ইভি বলা হয়, ইলেকট্রিক কার, ইভি, ইলেকট্রিক ভেহিকেল, ইভি শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল, মানে তড়িৎ চালিত যে বাহনগুলো আছে, যন্ত্র মানে গাড়িগুলো আছে, সেগুলোও কিন্তু কিসে ঘোরে, ইলেকট্রিক সুইচ ওখানে অ্যাপ্লাই হয় আর চাকাটা ঘোরে, মানে যান্ত্রিক শক্তি। অর্থাৎ তড়িৎ শক্তিকে তুমি যান্ত্রিক শক্তিতে কনভার্ট করছো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু এটা, ঠিক আছে। নেক্সট চলো পরের প্রশ্ন। ঐচ্ছিক পেশি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল, এটা জিজ্ঞাসা করা হয়েছে। দেখো অনৈচ্ছিক পেশি আর ঐচ্ছিক পেশির মধ্যে পার্থক্য কী তা নিয়ে তোমাদের প্রচুর ক্লাস দিয়েছি। কলা কোষের, ইনফ্যাক্ট আমার যদি মনে পড়ছে আমি 11টা, 1 মিনিট দাঁড়াও তো, কলা কোষের কটা ক্লাস আছে একবার দেখি। দেখো পেডে সব থেকে বেশি ক্লাস আমরা বায়োলজিতে যে চ্যাপ্টারের ওপর দিয়েছি সেটা হচ্ছে কলা কোষ, ঠিক আছে। MCQ সমেত প্রায় 18টা ভিডিও অনলি একটা চ্যাপ্টারের ওপর করানো হয়েছে, এবং টোটালি NCERT বেসড। দেখো এখানে এই যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার মধ্যে তোমরা পার্ট 6-এ যাবে, প্রাণীকলা, এর মধ্যে দুটো পার্ট আছে আবার, উদ্ভিদ কলা আর প্রাণীকলা। তার মধ্যে প্রাণীকলার যে পার্ট 6, তাতে তোমরা এই যে মাসেল টিস্যু দেখতে পাচ্ছ, এখানে তোমরা সরেক, অরেক আর হৃৎপেশি পাবে। এই যে সরেক পেশি, এই সরেক পেশিকেই বেসিক্যালি ঐচ্ছিক পেশি বলা হয়, আর অরেক পেশিকে কি বলা হয়, অনৈচ্ছিক পেশি, ঠিক আছে। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ MCQ নিয়ে পেশিকলার উপর কাজ এবং অ্যারিডোর টিস্যু, অ্যাডিপোজ টিস্যু প্রত্যেকটা আমরা ভেঙে ভেঙে ভাগ করে করিয়েছি, ঠিক আছে। তো আমি ওই জন্যই বললাম পেড কোর্স জয়েন তোমরা করতে পারো ডেফিনেটলি, শুধু NCERT পড়তে পারো, অসুবিধা কিছু নেই, বাট ওর মধ্যে যে ডিপ কনসেপ্ট সেটা তোমরা এখানে শিখতে পারবে, ঠিক আছে। তো কলা কোষের ওপরেই আমি টোটাল 18টা ক্লাস দিয়েছি। আমার এখানে নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন, তার উপর 5টা ক্লাস দেওয়া হয়েছে, অর্থাৎ হিউম্যান ব্রেনের উপরে প্রত্যেকটা টপিককে আলাদা করে ভেঙে ভেঙে করানো হচ্ছে, এবং NCERT ধরেই করানো হচ্ছে। তবে ওল্ড NCERT নয়, ওল্ড NCERTকে নেওয়া হচ্ছে, তার সঙ্গে নিউ NCERT যে 2024-25 এডিশন, তাকেও ধরে করানো হচ্ছে, ঠিক আছে। এক্সাম্পলারের যে কোশ্চেন সেগুলো দেখে নেওয়া হচ্ছে, দেখে তার টপিকটা করে দেওয়া হচ্ছে, কারণ যখন MCQ আসবে, মক টেস্ট আসবে, তখন আমরা এক্সাম্পলার থেকে কোশ্চেন্স নেবো। সো তখন তোমরা যদি বলো স্যার আপনি তো করাননি এটা, তখন গণ্ডগোলে পড়ে যাবো। ওই জন্য আমরা এক্সাম্পলারও কিন্তু চুজ করি। ইভেন আমাদের ম্যাথে যে কোশ্চেন্স করানো হচ্ছে, যেমন তোমাদের অ্যাঙ্গেলে মানে লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলের যে কোশ্চেন এসেছে, সেটাও কিন্তু আমরা NCERT ফলো করছি। NCERT থেকে কী কী উদাহরণ আছে সেগুলোকে তুলে তোমাদের করানো হচ্ছে, ঠিক আছে। এইভাবেই কোর্সগুলোকে তোমাদের বিল্ড আপ করা হয়েছে, পর্যায়ক্রমিকভাবে চলছে। এবার দেখো যে, আচ্ছা আমরা এবার তো প্রশ্নে ফিরে যাই। তো তোমরা যারা পেডে আছো তারা পার্ট নম্বর 6 অ্যানিমাল টিস্যুর মধ্যে কলাতে যাবে, গিয়ে অ্যানিমাল টিস্যুতে ঢুকবে, গিয়ে পার্ট নম্বর 6-এ যাবে, যে পার্ট নম্বর 6, এখানে তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া তোমরা ত্রিপুরা বোর্ডে NCERT বইও পড়ে নিতে পারো। চলো দেখো আমি তোমাদের এখানে বিভিন্ন পেশির চিত্র সমেত আগে দিয়ে দিয়েছি, তোমরা খেয়াল করে দেখো। এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এই যে স্কেলিটন মাসেল, এই স্কেলিটন মাসেলকে আমরা বলি ঐচ্ছিক পেশি, ঠিক আছে। এই যে স্কেলিটন মাসেল, এটা একটা নাম কি, এটা নাম হচ্ছে স্কেলিটন মাসেল। এবার স্কেলিটন মাসেল কেন বলা হয় একে, স্কেলিটন মাসেল বলা এই কারণেই, কারণ এটা কি হয়, স্কেলিটনের সঙ্গে লেগে থাকে, তাই স্কেলিটন মানে কি, অস্থির সাথে লেগে থাকে, ওই জন্য ঐচ্ছিক পেশি বলা হয়। এই হাতের যে পেশি দেখো, ঐচ্ছিক পেশি বলা হয় কেন, কারণ এরা বেসিক্যালি কী করে, এরা বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে এরা আমাদেরকে ইচ্ছা অনুসারে কাজ করতে হেল্প করে, সেই জন্য এদেরকে ঐচ্ছিক পেশি বলা হয়েছে। হাত আমরা যখন তখন নাড়াতে পারি, এই যে বাইসেপ আর ট্রাইসেপ, এগুলো কি, এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি আমাদের, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে।
আমাদের দাঁতের নিচে যে পেশি থাকে, চোয়ালের পেশি, সেগুলো ঐচ্ছিক পেশি। দাঁত যখন ইচ্ছা করি তখন নাড়াতে পারি, ঠিক আছে? তো ক্লিয়ার, এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি। আচ্ছা, কার্ডিয়াক মাসেল কাকে বলা হয়? কার্ডিয়াক মাসেল হচ্ছে সেই মাসেল যেটা হার্টে থাকে। কার্ডিয়াক মাসেল হচ্ছে সেই মাসেল যেটা হার্টে থাকে। কার্ডিয়াক মাসেলের সাথে স্কেলিটন মাসেলের একটা দেখতে পাচ্ছ পার্থক্য কী? দেখো, এদেরকে দেখতে এক রকমের, কিন্তু কিছুটা পার্থক্য কী আছে, এরা শাখাময় হয়, ঠিক আছে? এটা হচ্ছে শাখাযুক্ত। দেখো, একটা থেকে একটা ব্রাঞ্চিং বেরিয়েছে, শাখাযুক্ত হয়, যেটা ঐচ্ছিক পেশি কিন্তু শাখা থাকে না। স্মুথ মাসেল কাকে বলা হয়? যেটা হচ্ছে অনিচ্ছিক পেশি, অনৈচ্ছিক, সরি জাস্ট মিনিট, ওকে ব্যাকগ্রাউন্ডে কালো আছে, তার মানে অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি কাকে বলা হয়? অনৈচ্ছিক, যে পেশি ইচ্ছা অনুসারে চলাচল করতে পারে না। যেমন আমাদের যে পেরিস্টলসিস হয়, অর্থাৎ পাকস্থলী চলন হয়, সেটা অনৈচ্ছিক পেশি দেওয়া হয়। খাদ্য একবার গলার ভেতরে ঢুকে গেলে তাকে টেনে বের করা পসিবল কিন্তু নয়। এটা হচ্ছে অনিচ্ছিক পেশির এক্সাম্পল। স্মুথ মাসেল কী হয়? এই পেশিগুলোতে কোনো দাগ থাকে না, এই জন্য এদেরকে অরেক পেশিও বলা হয়। কী পেশি বলা হয়? অরেক পেশি বলা হয়। আর এই পেশিগুলোর গায়ে দেখো ডোরাকাটা দাগ রয়েছে, এই জন্য একে সরেক পেশিও বলা হয়। ঠিক, এটা সবাই ওখানে আলোচনা করেছি। নেক্সট একটা জিনিস দেখো, এদের যে এন্ড হয়, দেখো এগুলো কোনাময় হয়, মানে এরকম ট্যাপারিং এন্ড হয়, এরকম ট্যাপারিং দেখতে হয়, ঠিক আছে? এরকম ট্যাপারিং এন্ড হয় এদের, ঠিক আছে? তো অ্যান্সার আমাদের কী হবে? ফার্স্ট অপশন অ্যান্সার বলেছে, সরি সেকেন্ড অ্যান্সার বলেছে। দেখে নেওয়া যাক সেকেন্ড অ্যান্সার কেন, চলো দেখে নেওয়া যাক। ভুল কোনটা সেটা জিজ্ঞেস করেছিল, চলো দেখা যাক। ক্লিয়ার হয়েছে? ছবিটা একবার খেয়াল করো। এবার আমি ছবি তুলে দেবো, প্রশ্নটাকে আনবো। ওকে, তো বলছে কোষগুলো লম্বা, চোঙাকৃতি এবং শাখাবিহীন এবং ইউনিনিউক্লিয়েটেড। আচ্ছা, ভুলটা আমার এই জায়গায় করেছে। লম্বা, চোঙাকৃতি, শাখাবিহীন এটা ঠিক ছিল, কিন্তু ইউনিনিউক্লিয়েটেড নয়। বেশিরভাগ ক্ষেত্রে এদের আমরা ডবল নিউক্লিয়েটেড অবস্থা দেখি। জাস্ট এ মিনিট, এখানে কি বলেছে? কোন বিবৃতিটি ভুল? আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, তো ভুল তো এটাই আছে, দেখতে পাচ্ছি ইউনিনিউক্লিয়েটেড লেখা রয়েছে। এরা অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত হয় এবং নিউক্লিয়াসগুলো বেজের দিকে অবস্থান করে। মাল্টি নিউক্লিয়েটেড হয় এরা, ঠিক আছে? এবং নিউক্লিয়াসগুলো কী হয়? বেজের দিকে অবস্থান করে, এরকমভাবে অবস্থান করে। এরা ব্রাঞ্চিংয়ে অবস্থান করে না, কিন্তু অনেকগুলো টিস্যু একসাথে অবস্থান করে, এরকমভাবে অবস্থান করে, ঠিক আছে? আর ফলে এটা ভুল হয়ে যাচ্ছে। লম্বা, চোঙাকৃতি এবং শাখাবিহীন এই তিনটে ঠিক ছিল, কিন্তু এই জায়গাটায় ভুল হয়ে গেছে। এই তিনটে ঠিক ছিল, এইটাই ভুল হয়ে গেছে। নেক্সট বলছে পেশিগুলো অস্থির সাথে যুক্ত হয়। একটু আগে বলেছি ঐচ্ছিক পেশি, ইচ্ছা মতো নড়াচড়া করার জন্য ব্যবহার করা হয়, ফলে হাড়ের সঙ্গে যুক্ত থাকে। নেক্সট হচ্ছে এই পেশিগুলোকে অস্থিপেশিও বলা হয়, স্কেলিটন মাসেল বলা হয়। নেক্সট কী বলছে? এই পেশিগুলো একান্তর স্থানে গাঢ় এবং হালকা ব্যান্ড থাকে। ইয়েস, আমরা জানি এই ব্যান্ডিং, এই যে ব্যান্ড থাকে না, এই ব্যান্ডের জন্যই তো এদেরকে কী বলা হয়? সরেক পেশি বলা হয়। কিছুটা গাঢ়, কিছুটা হালকা, কিছুটা গাঢ়, কিছুটা হালকা, এরকম ব্যান্ড এদের মধ্যে দেখা যায়। এই জন্য এই ধরনের পেশিগুলোকে কী বলা হয়? আমরা কী বলি? একে সরেক পেশিও বলি। ব্যান্ডের কারণেই এটা হয়। তো কারেক্ট কোনটা হচ্ছে? ভুল কোনটা হচ্ছে? ভুল হচ্ছে 2 নম্বরটা ভুল হচ্ছে, কারণ বাকিগুলো সব কারেক্ট। এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাই ভুল হচ্ছে। আর এই পয়েন্টটার জন্য ভুল হচ্ছে, অনলি এই পয়েন্টটার জন্য ভুল হচ্ছে। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট আর নেই, আজকে এখানেই আমাদের খতম হচ্ছে টোটাল। এই যে তোমাদের কোশ্চেন্স ছিল, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু লাইক করতে পারো, কারণ লাইক আমাদের মোটিভেট করে। ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এইটা, ঠিক আছে? তোমাদের সঙ্গে আমরা কথা বলছি, দেখো আমাদের লাইভ ক্লাস নর্মালি হয় না, রেকর্ড ক্লাসই দেওয়া হয়, অনেক সময় প্রিমিয়ার ক্লাস করানো হয়। তো সেই বেসিসে আমি বলবো তোমাদের সঙ্গে ইন্টারাকশন করার জন্য লাইভটা ভেরি ইম্পর্টেন্ট। লাইভ ক্লাসটা তোমরা মানে লাইক দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর লাইভ ক্লাস আমি চেষ্টা করবো করানোর, হয় না কিন্তু আমি চেষ্টা করবো করানোর। আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোমরা চাইলে যে কোর্স নিচ্ছ সেটা একবার তোমরা হোয়াটসঅ্যাপে কোয়ারি করে ডিটেলসটা একবার জেনে নিতে পারো। আজকেই কিন্তু ওই 200 টাকার অফার আছে, কালকে কিন্তু অফার থাকবে না, আজকে রাত 12টা পর্যন্ত আছে।